মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। গ্রীষ্মকাল, কলকাতা শহর। এখন দুপুরবেলা, ঘড়িতে মোটামুটি ৩টে বাজে। আমরা এখন একটু দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকা থেকে ঘুরে আসি। ওখানে একটা গল্পের গন্ধ পাওয়া গেছে। মনে হচ্ছে গ্রীষ্মকালের এই গরমে যখন শহরের প্রায় গোটা সুশীল সমাজ ঘরে এসি চালিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, তখন সবার নজর এড়িয়ে একটা মশলাদার গল্প শুরু হতে চলেছে। গড়িয়া মোড় বেশ নিরিবিলি, মানে এই এলাকায় সব সময় কোনো না কোনো হইহট্টগোল লেগে আছে। সেই অনুযায়ী আজকে এই এলাকা বেশ শান্ত। একেই এই এপ্রিল মাসের গরম, আর এই গরম আবার পুরোপুরি ভ্যাপসাও না, খুব শুকনো রকমের গরম। ওই অনেকটা উত্তরপ্রদেশ হরিয়ানা মার্কা গরম, লু বইছে এমন গরম। তার ওপর আজকে আবার সোমবার, কয়েকটা ছোট দোকান ছাড়া আর সবই বন্ধ। একটা ছাড়া ওই সবকটা দোকানের মালিক অবাঙালি। আমি জানি আপনারা কি ভাবছেন, ব্যবসাটা ঠিক বাঙালিদের দ্বারা হলো না। অবাঙালি লোকজন কিন্তু এই গরমেও পয়সা রোজগার করার কথা ভাবছে। আর বাঙালিগুলো, যেই নিন্দুকেরা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নেয়, তারা বলতে পারবে ওই বাঙালি মধ্যবয়স্ক লোকগুলো ভর পেট ভাত খেয়ে নাকে তেল দিয়ে নিজের বউ বা অন্যের বউকে জড়িয়ে ভর ভক্কম একটা ঘুম দিচ্ছে। বাঙালিদের আর কেউ বাঁচাতে পারবে না। যা গোল্লায় যাওয়ার আমরা অনেক দিন আগেই চলে গেছি, আর খুব একটা ফিরতে যে চাইছি তাও তো মনে হচ্ছে না। যাই হোক, বাঙালি নিজের হারিয়ে যাওয়া স্বর্ণ যুগে ফিরতে পারুক কিংবা নাই পারুক, আমরা বরং গল্পে ফিরে যাই। ও হ্যাঁ, যেটা বলছিলাম, নিরিবিলি গড়িয়া মোড়। যাদের দিন আনা দিন খাওয়া অবস্থা, শুধু তারাই এই গরমে ছুটে চলেছে। কেউ দৌড়ে বাস ধরছে, কেউ বা অটো, আর কেউ বা ট্রেন। পরিবেশ কিন্তু খুব শান্ত, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, কারুর দিকে ফিরে তাকানোর সময় নেই। কিন্তু আমরা তো দিনের শেষে মানুষ, বলুন। নিজেদের দিকে ফিরে তাকানোর সময় যদি না থাকে, কিছু ঘটনা আমাদের ফিরে তাকাতে বাধ্য করে। আর কিছুক্ষণেই এই রকম একটা ঘটনা ঘটতে চলেছে। গড়িয়া ৫ নম্বর বাস স্ট্যান্ডের পাশেই ভুলুদার চায়ের দোকান। এই গরমেও কয়েকটা বুড়ো পাঞ্জাবি পায়জামা পরে ভুলুদার চায়ের দোকানে বসে চা আর বিস্কিট খাচ্ছে, আর তার সঙ্গে দেদার আড্ডা মারছে। একজন বুড়ো বলছে, আমাদের সময় মেয়েরা অনেক এগিয়ে ছিল, বুঝলে? এই শুনে আরেকজন উত্তর দিল, এই কথা তুমি কি করে বলছো? এখনকার মেয়েরা তো অনেক বেশি আধুনিক, ইংরেজিতে যাকে বলে মডার্ন। তাদের চালচলন অন্যরকম। তারা এখন আর ঘরে সীমাবদ্ধ না, তারা নিজের ইচ্ছায় চলে, বিদেশি জামা কাপড় পরে। আর এইটা তোমার কাছে এগিয়ে যাওয়া না? দূর, ওসব লোক দেখানো আধুনিকতা। আজকালকার মেয়েরা খালি ওই বাইরে থেকেই আধুনিক হতে পারে। সেই 40-এর দশকের মেয়েদের কথা ভাবো, গান্ধীজির সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে, দেশের স্বার্থে গান করছে, নাটক করছে। ওদের একটা কমিটমেন্ট ছিল, জীবনে একটা পারপাস ছিল। এখন তো কিছুই নেই, ওই বাহ্যিক লোক দেখানো আধুনিক ভাব। আর যাই হোক না কেন, এটা এগিয়ে যাওয়া নয়, উল্টে একটু পিছিয়েই পড়া বলতে পারো। এবার বাবলুদা এই কথাবার্তায় যোগদান করলো। বাবলুদা বলল, আসলে দাদু ভেবেছিল যে সেই 40-এর দশকেই বিপ্লব আসবে। সেটা যখন আসলো না, তখন দাদু ভাবলো তাহলে 70-এর দশকে তো আসবেই। হ্যাঁ, সেটাও এলো না, তাই দাদু একটু খিটকে গিয়ে এলাকার মেয়েদের নিন্দে করছে। যেই না দাদুকে উদ্দেশ্য করে এই কথা বাবলুদা বলল, সেই দাদু এই কথা শুনে রেগে গিয়ে চা শুদ্ধ ভাঁড় মাটিতে ফেলে ভেঙে দিল। এই দেখে বাবলুদা আর আরেক দাদু হো হো করে হাসতে শুরু করলো। বাবলুদা আবার বলল, এরা তো ঠিক নয় দাদু, তুমি বিপ্লব না আসার রাগটা খামোখা আমার চায়ের ওপর দেখাচ্ছ কেন বলো তো? এক কাজ করো না, তুমি বরং আরো এক কাপ চা খেয়ে নাও, শান্ত শান্ত দেখবে তারপর ঠিক তোমার ওই বিপ্লব চলে এসেছে।
সেই দাদু রেগে গিয়ে উত্তর দিল, এই তো তোদের মূর্খতা বাবলু, বিপ্লব এত সহজে আসে ভাবিস? ধৈর্য ধরতে হবে, ধৈর্য। কিন্তু সে একদিন না একদিন ঠিক আসবে, দেখে নিস। আরেক দাদু এবার প্যাঁক মেরে বলল, বাবলু, উনি বোধহয় বিপ্লব পালের কথা বলছে, যে খালের ওপারে থাকে। ও তো এই সময় রোজ এই দোকানে এসে চা খায়, একটু বসেও যায়। বিপ্লব পাল খুব শিগগিরই চলে আসবে রে। এরপর বাবলু আর প্যাক মারা দাদু আর এক রাউন্ড হাসতে শুরু করলো। তারা দেখলো যে রেগে যাওয়া দাদু রাগে একেবারে তেলে বেগুনে হয়ে গেছে। এইখানেই এই হাসি ঠাট্টা আর রাগের ইতি হতে পারত, কিন্তু বাবলুদা একটু বাড়াবাড়ি করে ফেলল। সে রেগে যাওয়া দাদুর দিকে তাকিয়ে বলল, কে দাদু, তুমি কি ভেবেছিলে আমরা কোন বিপ্লবের কথা বলছি? এইবার রেগে যাওয়া দাদু আর বসে থাকতে পারল না। সে চায়ের দোকানের ওই বেঞ্চ ছেড়ে শটান উঠে দাঁড়ালো। গর্জন করতে করতে বলল, তোদের নরকেও ঠাঁই হবে না, আমার কথা মিলিয়ে নিস। এই বলে রেগে যাওয়া দাদু বড় রাস্তার দিকে এগিয়ে গিয়ে বেশ একটা নাটকীয় এক্সিট নিতে যাচ্ছিল। ঠিক তখনই দাদুকে একটি মেয়ে জোরে ধাক্কা মারল। দাদু একটু বেসামাল হয়ে গেছিল ঠিকই, কিন্তু একটু চেষ্টা করতেই ব্যালেন্স ফিরে পেল। আর ব্যালেন্স ফিরে পেয়েই রেগে যাওয়া দাদু আবার গর্জন করতে শুরু করলো, এই তো আজকের আধুনিক মেয়েদের অবস্থা, মিনিমাম ভদ্রতাটুকু নেই। এদের হয়ে বাবলু তুমি সাফাই গাইছিলে না? নারী আন্দোলনের সেই স্বর্ণ যুগ আর ফিরে আসবে না, কখনো না, আমি বলে গেলাম। আমাদের রেগে যাওয়া দাদু আরো অনেক কমপ্লেন করলো আজকালকার মেয়েদের বাহ্যিক আধুনিকতা নিয়ে, কিন্তু সেই প্রসঙ্গে আমি আর যাব না, কারণ সবার অজান্তেই আমাদের গল্প শুরু হয়ে গেছে। কিভাবে, এইটাই জিজ্ঞেস করছেন তো? আসলে যেই মেয়েটা রেগে যাওয়া দাদুকে ধাক্কা মেরে বিন্দাস এগিয়ে গেল, তার নাম উষা। পুরো নাম উষা সরকার। এই গরমের মধ্যে সে যদিও বেশি দূর এগোতে পারেনি, সামনের 45 বাস স্ট্যান্ডের মোড়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তবে উষা কিন্তু একা নয়। রেগে যাওয়া দাদু উষাকে গালিগালাজ করতে গিয়ে আর খেয়াল করেনি যে তার পেছনে একটা ছেলেও ছুটছিল। এই ছেলেটার নাম বিনয়, ফুল নেম বিনয় রায়। বিনয় যখন উষার পেছন পেছন 45-এর মোড়ে গিয়ে পৌঁছলো, তখন সে দেখল যে উষা ইতিমধ্যেই একটা 1 লিটারের জলের বোতল ঠক ঠক করে খেয়ে শেষ করে ফেলেছে। হাঁপাতে হাঁপাতে বিনয় উষার পাশে গিয়ে দাঁড়ালো। উষা বিনয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো সবটা তোকে পরিষ্কার করে বললাম বিনয়, তুই আবার আমার পেছন পেছন আসতে গেলি কেন? বিনয় হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, আরে তুই ওরকম ছুটলি, তাই জন্য আমি তোর পিছু নিলাম। বেশ, বুঝেছি, এবার তুই বাড়ি যা, সন্ধেবেলা রোজকার মতো কফি হাউসে দেখা হচ্ছে। কিন্তু আমি তো তোকে ভালোবাসি উষা। এটা তোর মনের ভুল বিনয়, আর কিছুই না। তুই আমাকে ভালোবাসিস না, আর এটা নিয়ে যেন কথা না হয় কোনোদিন, বাকিরা যেন কিচ্ছু জানতে না পারে। বাস্তবে ফিরে আয় বিনয়, তুই আমাকে ভালোবাসিস না, আমরা শুধু বন্ধু। আমি জানি আপনাদের খুব একটা কিছু বোধগম্য হয়নি, আমিও বা কি করি বলুন তো? আমি তো স্রেফ গড়িয়ার মোড়ে একটা গল্পের গন্ধ পেয়েছিলাম। সেই গল্প যে রেগে যাওয়া দাদুর চিৎকারের মাঝে এভাবে শুরু হয়ে যাবে, সেটা আমিও ঠিক ঠাহর করে উঠতে পারিনি। যেই দুজন আমাদের গল্পে এন্ট্রি নিল, তারা হলো উষা সরকার আর বিনয় রায়। এবার একটু খুলে বলি, আমাদের এই গল্প মূলত 6 জন বন্ধুকে নিয়ে। আমি চাইলেই উষা আর বিনয় ছাড়া বাকি 6 জনের ইন্ট্রোডাকশন এখানেই দিয়ে দিতে পারি, কিন্তু এই গল্প ঠিক সেইটা ডিমান্ড করে না। তাই এই খাপ ছাড়া ইন্ট্রোডাকশনটাই চলতে থাকুক। আমি কথা দিচ্ছি, আপনাদের বুঝতে একটুও অসুবিধে হবে না। গড়িয়ার মোড় থেকে তো উষা আর বিনয়ের সঙ্গে আপনাদের পরিচয় হয়েই গেছে। এইবার আমরা একটা অন্য লোকেশনে চলে যাই। গড়িয়াহাটের মোড়। এইখানে নিরুপম আর পূজা, এরা দুজন কিছু কেনাকাটি করতে এসেছে। এই কেনাকাটি করার আলাদা করে কোনো কারণ নেই,
পূজা একটু বড় লোক বাড়ির মেয়ে, তার মাঝে মাঝেই শপিং করার বাই ওঠে। আর তার বন্ধুর গ্রুপের 5 জন সদস্যের মধ্যে নিরুপম হলো সবচাইতে বেকার। তাই শপিংয়ের সঙ্গী হিসেবে পূজা সব সময় ওকেই বেছে নেয়। হ্যাঁ, এই কথাটাও মানতেই হবে যে নিরুপমও কখনো না বলে না। যেখানে পূজা ওকে আসতে বলে ও বাধ্য ছেলের মতো সেখানেই চলে আসে। আজকেও নিরুপমের এই নিয়মের অন্যথা ঘটেনি। সে এই গরমেও দুপুর 3:30-র সময় গড়িয়াহাটে এসে হাজির হয়েছে। ওদের এই 6 বন্ধুর নিয়মিত আড্ডা বসে কলেজ স্ট্রিটের কফি হাউসে। সেই আড্ডা শুরু হওয়ার কোনো ধরা বাঁধা সময় না থাকলেও মোটামুটি 5টার বেশি দেরি কেউই করে না। পূজা হয়তো সময়ের কথা মাথায় রেখেই হাইফাই শপিং করার সম্ভাবনা নাকচ করল। তাই 2টো কানের দুল, একটা বাড়িতে পরার হাফ প্যান্ট আর 3টে সালোয়ার কামিজ কিনে সে আজকের মতো ক্ষান্ত হলো। নিরুপম পূজাকে অবাক হয়ে জিজ্ঞেস করল, ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে রে? দ্য গ্রেট পূজা চ্যাটার্জি খালি এইটুকু কেনাকাটি করে হাঁপিয়ে গেল। পূজা এই শুনে নিরুপমের মাথায় একটা গাঁটটা মারল। তারপর বলল, তুই আগে চুপচাপ ছিলিস, আমার ওভাবেই তোকে ভালো লাগতো। এখন বড্ড ফটর ফটর করে কথা বলিস, এই ব্যাপারটা আমার একেবারে পোষায় না। কি আর করবো বল, তোর সঙ্গে থেকেই তো আমার এই ফটর ফটর করার অভ্যেসটা আরো বেড়ে গেছে। বাজে বকিস না। এই বলে পূজা কিছুক্ষণ চুপ করে গেল। তারপর নিজের মনে কি একটা ভেবে হঠাৎ নিরুপমকে প্রশ্ন করল, এই নিরুপম, আমাদের হাতে তো এখনো আধ ঘন্টা সময় আছে। এখান থেকে কালীঘাট মেট্রোর অটো নিলে 1 ঘন্টার আগেই কফি হাউসে পৌঁছে যাব। আমার তো শপিং ডান, তুই কিছু কিনতে চাস? নিরুপম এই শুনে উত্তর দিল, তোর কি মাথা খারাপ? আমাকে এবার তুই এসব কেনাকাটা করতে কবে দেখেছিস? আর তাছাড়া কদিন ধরে একটু ওই পকেটে টান চলছে, সামলে খরচ করতে হবে এই মাসটা। তুই আমাকে বল তোর কিছু কিনতে ইচ্ছে করছে কি না। আরে আজকে তো আমার কাছে অনেকটা টাকা বেঁচে গেছে, আমি না হয় একদিন আমার বন্ধুকে কিছু একটা কিনে দিলাম। কি কিনে দিতে চাস তুই আমায়? তোকে আমি একটা পাঞ্জাবি কিনে দেব। পাঞ্জাবি পরলে না তোকে কিন্তু বেশ সুন্দর লাগে। ওই এলোমেলো চুল আর দাড়ি, তার উপর তোর ওই চেহারাটাও বেশ লম্বা চওড়া, তো সব মিলিয়ে কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো মানায়। তুই আবার আমাকে পাঞ্জাবি পরে কবে দেখলি? আমার তো নিজেরই মনে পড়ছে না যে এই ট্র্যাক প্যান্ট আর টি শার্ট ছাড়া আমি অন্য কিছু পরেছি কখনো। পূজা এবার একটু হেসে বলল, পড়েছিলি আগের বছর সরস্বতী পুজোর সময়, আমার স্পষ্ট মনে আছে। নিরুপম মাথা নাড়তে নাড়তে জবাব দিল, ও হ্যাঁ তাই তো। এটা কিন্তু বলতেই হবে, তোর মেমোরি কিন্তু খুব শার্প। আমি এমনিতে অকেশনেও এই ট্র্যাক প্যান্ট আর টি শার্ট পরে যাই। লোকজন খুব গালাগালি করে, আমাকে বলে যে আমি নাকি রসকসহীন। লোকের কথায় অবশ্য আমার বই গেছে। তাহলে আগের বছর ওই পাঞ্জাবিটা পরলি কি কারণে? ও তো বর্ণালী বলেছিল বলে। ও আমাকে একরকম জোর জবরদস্তি করেছিল, তাই আর অপশন ছিল না, পাঞ্জাবি পরতেই হতো। আচ্ছা দাঁড়ান, আমরা কয়েক মিনিট গল্পটা পজ করি। তার কারণ একটা নতুন নাম শুনতে পেলাম বলে মনে হলো, বর্ণালী। এই বর্ণালী হলো নিরুপমের প্রেমিকা। ওদের দুজনের সম্পর্কের প্রায় 1.5 বছর হয়ে গেল। এই বর্ণালীও কিন্তু মাঝে মাঝেই কফি হাউসে আসে আড্ডা মারতে। ওই 6 জন, যার মধ্যে আপনাদের শুধু 4 জনের সঙ্গে আপাতত আলাপ হয়েছে, তাদের যে জীবনে বন্ধু নেই তা একেবারেই নয়। আর সেই ছড়ানো ছেটানো বন্ধুরা যে কফি হাউসে আসে না এমনটাও নয়। কিন্তু ওই 6 জনের বন্ধুত্বের বাঁধনটাই আলাদা, যাকে এক কথায় বলে জমাটি। যাকে ঠিক আছে, আমার কমেন্ট্রি দেওয়া হয়ে গেছে। এইবার আমরা আনপজ বাটনটা টিপে আবার আসল গল্পে ফেরত যেতে পারি। নিরুপমের পাঞ্জাবি পরার কারণটা শুনে পূজা বলল, বাবা, তুই এরকম প্রেমিকার সব কথা মেনে চলিস নাকি? নিরুপম দুষ্টু মিষ্টি একটা হাসি হেসে উত্তর দিল, না, সব কথা মেনে চলি না, কিন্তু ওই কয়েকটা জিনিস না মানলে তো প্রেমটাই টিকবে না রে। কোন কোন জিনিস মানিস না জানতে পারি কি? এই ধর,
ও আমাকে মাঝে মাঝেই সাউথ সিটিতে কেনাকাটি করতে যেতে বলে। আমার ঠিক ইচ্ছে করে না, তাই আমি কোনোদিন যাইনি। তুই প্রেমিকার সঙ্গে কেনাকাটি করতে যাস না? কিন্তু আমি বললে তো কোনোদিন আমাকে না বলিসনি। আচ্ছা, আমি এইরকম স্পেশাল স্টেটাস এনজয় করার কারণটা জানতে পারি? দূর, স্পেশাল স্টেটাস কিছু নয়, আমরা সবাই আসলে অভ্যাসের দাস, বুঝলি? তোর সঙ্গে কেনাকাটি করতে আসাটা অভ্যাস হয়ে গেছে, তাই আর গায়ে লাগে না। বর্ণালীর সঙ্গে এই অভ্যেসটা গড়ে ওঠে, এটাই কারণ, আর কিছুই নয়। বুঝেছি। এই বলে পূজা আবার কিছুক্ষণ চুপ করে থাকলো। নিরুপম পূজার দিকে তাকিয়ে বলল, কিরে, কি এত গম্ভীর চিন্তা করছিস? এই শুনে পূজা বলল, না, গম্ভীর চিন্তা কিছুই নয়। আমি খালি এইটাই ভাবছিলাম যে তুই যে আমার সঙ্গে মাঝে মাঝেই কেনাকাটি করতে আসিস, সেটা কি বর্ণালী জানে? একেবারেই না, জানলে আমাকে আজ তো গিলে খেয়ে নেবে। ওর সঙ্গে সাউথ সিটিতে যায়নি, তাই নিয়ে হেব্বি ঝামেলা করবে। কেন, ও কি আমাকে নিয়ে জেলাস নাকি? হে মা, না 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 না, জেলাস কেন হতে যাবে? ও খুব ভালো করেই জানে আমরা তো বন্ধু, তার বেশি তো কিছু নয়। দেখা যায় পূজা নিরুপমের শেষ কয়েকটা কথা বিড়বিড় করে বলল, আমরা শুধু বন্ধু, তার বেশি কিছু। আমরা শুধু বন্ধু, তার বেশি কিছু না। আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম যে উষা বিনয়ের গড়িয়ার ঘটনা আর পূজা নিরুপমের গড়িয়া হাটের ঘটনা একদিনেই ঘটছে। জমাটি বন্ধুর গ্রুপের 4 জনের সঙ্গে তোমাদের আলাপ তো হয়েই গেছে, আর বাকি রইল শেষ 2 জন। এইবার আবার লোকেশন বদলে আমরা চলে যাব সল্ট লেকে। সল্ট লেকের এফডি ব্লক। এখানে কেতকীর বাড়ি। কেতকী খুব পড়ুয়া মেয়ে, সে সারা দিন বই নিয়ে থাকে। বই মানে যে শুধু দৈনন্দিন পড়াশোনার বই, তা একেবারেই নয়। গল্পের বই, ম্যাগাজিন, বিভিন্ন জার্নাল, আরো না জানি কত কি। কেতকী এই কয়েক মাস আগে তার মাস্টার্স শেষ করেছে, এখন পিএইচডি করার কথা ভাবছে, যদিও সেই ভাবনা বেশি দূর এগোয়নি। সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করা, তারপর বিকেল হলে কফি হাউসে আড্ডা দিতে বেরোনো, আর তারপর রাতে বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে আবার বই নিয়ে বসে পড়া। এই হলো কেতকীর প্রত্যেক দিনের রুটিন। কেতকী একবার বই পড়তে পড়তে বিছানার পাশে টেবিলের ওপরে রাখা অ্যালার্ম ঘড়িটার দিকে তাকালো। দুপুর 2:30 বাজে, তার মানে আরো 1 ঘন্টা পড়াশোনা করার মতো সময় ওর হাতে আছে। কি একটা মনে হতে কেতকী একবার ভুরু কুঁচকল। তার একটা জিনিস হঠাৎ মনে পড়েছে। গতকাল রাতে রাহুল বলেছিল ওর বাড়িতে আসবে। রাহুল নাকি বাড়িতে খুব বোর হচ্ছে আজকাল, তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে গল্পের বই পড়া শুরু করবে। আর রাহুল খুব ভালো করেই জানে যে ওদের গ্রুপের মধ্যে যদি বই পড়া নিয়ে কেউ উৎসাহী হয়, তাহলে সেটা একমাত্র কেতকী। রাহুলের হঠাৎ করে এই বোধোদয় কেন বা কিভাবে হয়েছে, সেটা কেতকী জানে না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, এই বচন মাথায় রেখে কেতকী এই নিয়ে আর ভাবনা চিন্তা করেনি। তবে মুশকিলটা হলো, রাহুল আসবে এটা গতকাল রাতে ওকে বলেছে, কিন্তু ঠিক কখন আসবে সেইটা আর বলেনি। অবশ্য বলে দিলেই বরং কেতকী আশ্চর্য হতো। এত দায়িত্ববোধ আর যারই থাকুক না কেন, রাহুল রক্ষিতের নেই। কেতকী বইটা পাশে রেখে ওর মোবাইল ফোনটা হাতে নিল, তারপর রাহুলের নাম্বার ডায়াল করল। 2 বার বাজার পরই রাহুল ওপার থেকে ফোনটা ধরল। রাহুল ফোন ধরে বলল, হ্যাঁ বল কেতকী। কেতকী উত্তর দিল, আমি কি বলবো, তুই বল, তোর তো আজ আমার বাড়িতে আসার কথা। তুই তো গতকাল রাতে বললি যে কোনো একটা বই নিতে আসবি, এর মধ্যেই ভুলে গেছিস নাকি? অনেকক্ষণ লাইনের ওপার থেকে কোনো জবাব এলো না। গম্ভীর গলায় কেতকী আবার বলল, বুঝতে পেরেছি এবার আমি, তুই আমার বাড়ি এসে বই নেওয়ার কথাটা বেমালুম ভুলে গেছিস, তাই তো? রাহুল বুঝতে পারলো যে ও বাজে ভাবে ধরা পড়ে গেছে, তাও বেড়ে পাকার মতো সামাল দেওয়ার জন্য বলল,
না না, ওটা আসলে লাইনের গন্ডগোল হচ্ছিল, তাই ঠিক করে শুনতে পাইনি। কি জিজ্ঞেস করছিলি আরেকবার বল না। থাক, আর ম্যানেজ দিতে হবে না। তুই আমাকে একটা কথা বল, তোর যদি আমার থেকে বই নাই নেওয়ার থাকে তাহলে তুই নিজে থেকে তাগিদ দেখিয়ে বই নেওয়ার কথা বললি কেন আমাকে? আসলে কাল রাতে আমি একটু বেশি মদ খেয়ে নিয়েছিলাম, বুঝলি তো। মদ খেয়ে তোর বই পড়তে ইচ্ছে করে? আরে না না, বই পড়ার ইচ্ছেটা আমার সিরিয়াস, ওটা মদ ছাড়াই ইচ্ছে করে। কিন্তু ওই গতকাল অতিরিক্ত মদ খেয়ে নিয়েছি বলে আজকে তোর বাড়ি যাওয়ার কথাটা ভুলে গেছি। কেতকী এবার কিছুক্ষণ চুপ করে থাকলো। রাহুল বুঝতে পারলো যে কেসটা একটা গোলমালের দিকে এগোচ্ছে। রাহুল প্রশ্ন করলো, তুই কি আমার ওপর রাগ করলি নাকি রে? কেতকী রাগের প্রসঙ্গে কোনো কথা না বলে অন্য একটা কথা জিজ্ঞেস করলো, তুই এখন কোথায় রে? রাহুল জবাব দিল, বাড়িতে। কেন বলতো? তাহলে চলে আয় আমার বাড়ি। শিয়ালদা থেকে সল্টলেক আসতে কতই বা সময় লাগবে, কি কি বই লাগবে সেটা দেখে যা। না মানে এখন তোর বাড়ি যাব, আবার কফি হাউসে যাব, একেবারে কফি হাউসে দেখা করলেই হতো না? তার মানে তোর আসলে বই পড়ার কোনো ইচ্ছেই জাগেনি, তাই তো? ওগুলো শুধু লোককে শোনানোর জন্য বলা। ঘাবড়ে গিয়ে রাহুল জবাব দিল, না না, সেরকম ব্যাপারটা নয়। কেতকী এবার পাল্টা প্রশ্ন করলো, তাহলে ব্যাপারটা কিরকম বল? লাইনের ওই পার থেকে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। রাহুল কিছু বলছে না দেখে কেতকী আবার জিজ্ঞেস করলো, কিরে তুই ফোন রেখে দিলি নাকি? তাড়াহুড়ো করে রাহুল জবাব দিল, না না, আছি আছি আছি। তুই এক কাজ কর, দু তিনটে ভালো গল্পের বই আমার জন্য বেছে নিয়ে কফি হাউসে আমাকে বিকেলে দিয়ে দে, তাহলেই তো হয়ে গেল। সে না হয় হলো, কিন্তু তোর এখন এমন কি কাজ যার জন্য তুই আমার বাড়িতে আসতে পারবি না? আসলে আরে ওই আমার সঙ্গে একজনের দেখা করার কথা। কার সঙ্গে? কেতকী বুঝতে পারলো যে রাহুল বলতে একটু ইতস্তত করছে, কিন্তু কেতকী তো আর ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সে রাহুলকে আরেকটু চেপে ধরে বলল, আমার থেকে লুকিয়ে কি তোর কোনোদিন ভালো হয়েছে? বেশি ন্যাকামো করিস না, চুপচাপ বল কার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা হচ্ছে। রাহুলও বোধহয় বুঝতে পারল যে এই প্রশ্নের উত্তর না দিয়ে ও পালাতে পারবে না। তাই সে আমতা আমতা করে উত্তর দিল, আমার আজকে ওই সোনালির সঙ্গে একটু দেখা করার কথা। আমরা একটা ওই ছোট্ট একটা ডেটে যাব, তাই ঠিক করেছি। কেতকী কিছুক্ষণ ভেবে বলল, সোনালিটাকে জানো? আরে এই তো আমার পাড়ায় থাকে, একবার বোধহয় আমাদের সঙ্গে আড্ডা মারতে কফি হাউসেও এসেছে। ও, ওই মিনসে মার্কা মেয়েটা, তাই তো? ও মোটামুটি মিনসে নয়, ও খুব মিষ্টি। সে যাই হোক, কিন্তু আমাকে একটা কথা বল, তুই আর সোনালি তো ছোটবেলার বন্ধু, তাহলে হঠাৎ এই ডেটে যাওয়ার বিষয়টা হলো কি করে? এই শুনে রাহুল একটু জোরেই হেসে ফেলল, তারপর বলল, আরে শোন না কেতকী, তোকে চুপি চুপি একটা কথা বলি। অধিকাংশ পরিস্থিতিতে একজন ছেলে আর একজন মেয়ে হাজার চেষ্টা করেও শুধু বন্ধু থাকতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে ওদের মধ্যে কোনো একটা চাপা টেনশন ঠিক মাথা চাড়া দিয়ে ওঠে। এরা কিন্তু একটা গোল্ডেন রুল। এই রুল সত্যি বলে প্রমাণ হতে একটু সময় লাগতে পারে, কিন্তু একদিন না একদিন হবেই। আর সেই সুযোগে যদি কারুর কপাল খোলার থাকে তাহলে আলবাত খুলবে। যেমন আজকে আমার কপালে একটা ডেট জুটে গেল। যাই হোক, আমি রাখছি এখন, হ্যাঁ, বিকেলে কফি হাউসে দেখা হচ্ছে। এই বলে রাহুল ফোন রেখে দিল। রাহুলের ফোন রাখার পর কেতকী মনে মনে ভাবল, রাহুল যেটা বলল সেটা কি সত্যি? তাহলে কি আমাদের ছজনের মধ্যে ওই চাপা টেনশন আছে? আচ্ছা, যদি থেকে থাকে তাহলে সেই টেনশন সবার সামনে বেরোবে কবে? এখন বিকেল 4:45 বাজে। গড়িয়াহাট আর সল্ট লেক ঘুরে এবার আমরা অবশেষে এসে পৌঁছব মধ্য কলকাতায়, কলেজ স্ট্রিট। যদিও আমরা কলকাতার বইপাড়ায় যাচ্ছি, বইয়ের সঙ্গে আমাদের এই গল্পের খুব একটা সংযোগ নেই। বইয়ের প্রসঙ্গ ওই রাহুলের কেতকীর থেকে বই নেওয়ার আবদার অবধি। আমরা যাব কলেজ স্ট্রিটের কফি হাউসে।
গড়িয়ার মোড়ে যেই নতুন গল্পের গন্ধ আমি প্রথম পেয়েছিলাম সেটা এখন এই কফি হাউস অবধি ছড়িয়ে গেছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গল্পের 6 জন চরিত্র কফি হাউসে এসে পৌঁছবে। গল্প শুরু হওয়ার পর প্রথমবার এরা একই সঙ্গে এক জায়গায় আসছে। আর এই জমায়েতের আগে কি কি হয়েছে সেটা তো আপনারা জানেনই। আমি আগেই বলেছিলাম এই গল্পটা একটু অন্যরকম, একটু বেশি মশলাদার। তাই গল্পের সূত্রপাতেই সব কিছু ওলট পালট হয়ে যাওয়ার একটা হালকা আভাস পাওয়া যাচ্ছে। তবে গল্প এগোলে কি হবে দেখা যাক। কফি হাউসে এখনো রোজের ভিড়টা জমেনি, তাই পরিবেশ আপাতত খানিক শান্ত। অধিকাংশ টেবিল এখনো ফাঁকা পড়ে আছে। তবে আর বেশিক্ষণ নয়। কফি হাউসের এক ওয়েটার জাভেদদা সবে বাথরুম থেকে বেরিয়ে মাথায় ওয়েটারের টুপিটা চাপিয়ে আবার অর্ডার নেওয়া শুরু করেছে। এক প্রবীণ মহিলা একা একটা টেবিলে বসেছিল। জাভেদদা মহিলার কাছে গিয়ে বলল, বলুন কি অর্ডার দেবেন? মহিলা একবার জাভেদদার দিকে তাকালো, তারপরই মেনু কার্ডটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল। জাভেদদা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, মহিলা আর মুখ খুলে অর্ডার দেয় না। জাভেদদার ধৈর্য প্রায় ফুরিয়ে এসেছিল। এমন সময় মহিলা আবার জাভেদদার দিকে তাকিয়ে বলল, একটা স্পেশাল কফি আর একটা চিকেন স্যান্ডউইচ। জাভেদদা ঠিক আছে। বলে রান্নাঘরের দিকে এগোতে যাচ্ছিল, হঠাৎ মহিলা আবার ডেকে বলল, আর শুনুন, যদি আপনাদের কাছে মিনারেল ওয়াটার থেকে থাকে তাহলে 1 বোতল দিয়ে যাবেন। আপনাদের এমনি জলটা না কেমন একটা যেন, আমার ঠিক সুবিধের মনে হয় না। জাভেদদা মুখে কিছু বলল না, মাথা নেড়ে চলে গেল। কিন্তু সে মনে মনে ভাবল, কফি হাউসের জল খেতে ভালো লাগে না তো এই মানুষগুলো তো গ্ল্যান্ডে গিয়ে সন্ধে কাটাতে পারে, এখানে এসেছে কোন দুঃখে, যত সব ন্যাকামো। এই ভাবতে ভাবতে জাভেদদা রান্নাঘরে ঢুকতে যাচ্ছিল, এমন সময় দেখলো একজন অল্প বয়সী মেয়ে বই পড়তে পড়তে কফি হাউসের দরজা দিয়ে ভেতরে ঢুকলো। জাভেদদা মেয়েটার দিকে তাকিয়ে ওকে ডেকে বলল, এই কে তো কি, ওরম বই পড়তে পড়তে হাঁটলে এক্ষুনি হোঁচট খাবি। একটা টেবিল ধরে আগে বসে নে, তারপর যত ইচ্ছে পড়িস। কেতকী এই কথা শুনতে পেয়ে জাভেদদাকে উদ্দেশ্য করে বলল, বই না পড়লেই বরং হোঁচট খাওয়ার চান্স বেশি, বুঝলে? জাভেদদা কিছুই বুঝতে পারল না। সত্যি কথা বলতে আমি নিজেও কেতকীর কথাটা ধরতে পারিনি। আপনি পেরেছেন? পারলে পরে বুঝিয়ে দেবেন প্লিজ। কিন্তু আমি এটুকু বলতে পারি যে কেতকী এরকম কথা মাঝে মাঝেই বলে, যার কিছুই প্রায় বোঝাই যায় না। আসলে পড়ুয়া মানুষ তো, ওদের ভাষাটাই একটু অন্যরকম। আমার আপনার মতন সাধারণ ব্যক্তি এদের কথা ঠিক ধরতে পারবে না। কেতকী গিয়ে বাঁ দিকের কোনায় একটা টেবিল নিয়ে বসলো। কিছুক্ষণ পর জাভেদদা এসে কেতকীকে জিজ্ঞেস করলো, বল কি দেব? কেতকী বইটা ব্যাগে ঢুকিয়ে বলল, আমাকে একটা কোল্ড কফি দাও, খুব গরম, আর কিছু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে দিচ্ছি। তোমার বাকি বন্ধুরা কোথায়? একে একে এসে পড়বে সবাই, তোমার কোনো চিন্তা নেই। কেতকীর এই কথাটা বলার 10 মিনিটের মধ্যে বিনয় এসে হাজির হলো। তারপর একে একে রাহুল আর উষা এলো। সবার শেষে এলো নিরুপম আর পূজা একসঙ্গে। ব্যাস শুরু হয়ে গেল আড্ডা। উষা নিরুপম আর পূজার দিকে তাকিয়ে বলল, এই তোরা কোথায় গেছিলি রে? পূজা উত্তর দিল, গড়িয়াহাট গিয়েছিলাম একটু কেনাকাটি করতে। নিরুপম তোর সঙ্গে ছিল? হ্যাঁ। কেন বলতো? উষা একটু ব্যঙ্গ করে বলল, না মানে আমি ভাবছিলাম যে নিরুপম, যে নিজের প্রেমিকার সঙ্গে অর্ধেক জায়গায় যেতে চায় না, সে বারবার তোর সঙ্গে কেনাকাটি করতে যায় কেন? এই শুনে নিরুপম বলল, মানেটা কি? আমি বর্ণালীর সঙ্গে কোথায় যাই না। উষা জবাব দিল, আর যেখানেই যাস কেনাকাটি করতে তো কখনো যাস না। এই নিয়ে কিন্তু ওর খুব আফসোস। তোর বর্ণালীর সঙ্গে কথা হয় নাকি? হ্যাঁ, কেন হবে না? নিরুপমের মুখটা একটু শুকিয়ে গেল। সে উষার দিকে কাতরভাবে তাকিয়ে বলল, এই উষা, তুই কিন্তু আবার বর্ণালীকে বলতে যাস না যে আমি আর পূজা কেনাকাটি করতে যাই।
পূজা এবার অভ্যাসের মতোই হেসে ফেলল। এই হাসি শুনে কেতকী বেশ বিরক্ত হলো। সে আবার নিজের ব্যাগ থেকে বইটা বের করে পড়তে শুরু করলো। বোঝাই গেল এই হাসি ঠাট্টায় কেতকী অংশগ্রহণ করতে চায় না। রাহুল মুখে হাসি নিয়ে বলে উঠল, এই নিরুপম, এটা কিন্তু তোর ভারী অন্যায় কাজ ভাই। তুমি গার্লফ্রেন্ডকে সময় না দিয়ে অন্য আরেক মহিলাকে সময় দিচ্ছ। ছি 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 ছি। কেতকী উত্তেজিত হয়ে উত্তর দিল, তোরা কি আমাকে আর নিরুপমকে পেয়ার আপ করছিস? উষা বলল, নো পূজা ম্যাডাম, অত সৌভাগ্য আপনার এখনো হয়নি। এইটা আমরা শুধু নিরুপমের পেছনে লাগছি, তুই এখানে ইম্পর্টেন্ট নোস। এই কথাটা পূজার বেশ গায়ে লাগলো, তাই সে অনেকক্ষণ আর কোনো কথা বলল না। নিরুপমের এদিকে বেশ শোচনীয় অবস্থা, কারণ সে ভালো করেই জানে বর্ণালী যদি একবারের জন্যেও ওর আর পূজার একসঙ্গে কেনাকাটি করতে যাওয়ার খবরটা পায়, তাহলে ওদের সংসারে আগুন লাগতে বাধ্য। কাচুমাচু মুখ করে নিরুপম উষাকে বলল, এই তুই কিন্তু খবরদার বর্ণালীকে এসব গিয়ে বলবি না প্লিজ। হ্যাঁ। উষা জবাব দিল, আমার কবে কি বলতে ইচ্ছে করবে সেটা আমি কি করে জানবো বল? আরে তুই বুঝতে পারছিস না, বেকার একটা ঝামেলা হবে আবার। এই প্লিজ প্লিজ কিছু বলিস না, তুই তো আমার ভালো বন্ধু। দেখ, ধর আমি বর্ণালীকে কিছু বললাম না, তার বদলে আমি কি পাবো? অনেক কিছু পাবি, অনেক কিছু। যেমন আমার বুক ভরা ভালোবাসা। ওই সস্তা ভালোবাসার দোহাই দেখিয়ে তুই আর পার পাবি না নিরুপম। বল অন্য কি দিতে পারবি? তুই কি চাস বল? এইবার উষা একটু ভাবল, তারপর বলল, এখন কিছু মাথায় আসছে না, দাঁড়া, মাথায় এলে বলছি। উষা একটু চুপ করেছে। এই সুযোগে রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলল, ভাই সকল, আমি আজকে সোনালীর সঙ্গে ডেটে গিয়েছিলাম। কেতকী এতক্ষণ কিছুই শুনছিল না, মন দিয়ে বই পড়ছিল। রাহুলের ডেটে যাওয়ার কথাটা ওর কানে আসতেই সে বই থেকে চোখ তুলে তাকালো। লক্ষ্য করে দেখবেন রাহুলের জীবন নিয়ে কেতকী কিন্তু বেশ ইন্টারেস্টেড। পূজা আর উষার চোখ জল করে উঠল। পূজা রাহুলকে জিজ্ঞেস করলো, কেমন লাগলো তো ডেট? রাহুল উৎসাহের সঙ্গে বলল, আমার মনে হচ্ছে যে আমি আমার জীবনের ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। এরপর একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বিনয়, যে এই পুরো সময়টায় কোনো কথা বলেনি, সে রাহুলের কথাটা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিরুপম ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে বিনয়, তুই উঠলি কেন? বিনয় চাপা গলায় উত্তর দিল, এই ভালোবাসা নিয়ে ছেলে খেলা জিনিসটা আমার একদম ভাল লাগছে না, আর তাছাড়া আমার আজকে একটু তাড়া আছে, আমাকে এখন বেরোতে হবে। সবাই অবাক হয়ে বিনয়ের দিকে তাকিয়ে থাকলো, কেউ কোনো জবাব দিতে পারল না। বিনয় উত্তরের অপেক্ষা না করে কফি হাউস থেকে গট গট করে হেঁটে বেরিয়ে গেল। তার যে কি হয়েছে কিছুই বোঝা গেল না। কফি হাউসে 5টার পর আস্তে আস্তে লোক সমাগম বাড়তে শুরু করলো। প্রথম ধাপ সিঁড়ি উঠলেই শোনা যাচ্ছে মানুষের কোলাহল, কিন্তু কফি হাউসের একটা কোণার টেবিলে সবাই থম মেরে আছে। যেই আড্ডার মেজাজটা তৈরি হয়েছিল সেটা একেবারে ভণ্ডুল হয়ে গেছে। আর সেটা হয়েছে বিনয় উঠে চলে যাওয়ার পর। বিনয় চলে যাওয়ার কিছুক্ষণ পরেই উষা বলল, এই আমার না খুব জোরে হিঁচু পেয়েছে, আমি বাথরুম থেকে আসছি। এই বলে সে উঠে বাথরুমের দিকে চলে গেল। বাকিরা খুব কনফিউজড হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। কেতকী প্রশ্ন করলো, এ কি হলো বলতো কেসটা, তোরা কি কিছু আন্দাজ করতে পারলি? টেবিলে বসে থাকা বাকি সবাই মাথা নেড়ে না বলল। পূজা এবার বলল, এই বিনয় তো খুব হাসি খুশি ছেলে, ওকে তো এরকম উঠে চলে যেতে কোনোদিন দেখিনি। নিরুপম জিজ্ঞেস করলো, আচ্ছা এমনটা কি হতে পারে যে ওর সত্যিই কোনো কাজ পড়ে গেছে, তাই ওকে উঠে চলে যেতে হলো? পূজা উত্তর দিল, আমার তো সেটা একদম দেখে মনে হলো না রে। আর বিনয়ের যদি কাজই থাকতো তাহলে এরকম বোকার মতো 10 মিনিটের জন্য মাত্র কফি হাউসে আসবে কেন? নিরুপম অন্যমনস্ক হয়ে জবাব দিল, হ্যাঁ তাও ঠিক। আবার সবাই নিজের মগজাস্ত্র ব্যবহারে ব্যস্ত হয়ে গেল। উষা আর জাভেদদা একসঙ্গে টেবিলে এসে পৌঁছলো।
কেতকীর অর্ডার দেয়া কোল্ড কফিটা টেবিলে রেখে জাভেদদা বাকিদের দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করলো, কি দেবো তোমাদের? উষা সঙ্গে সঙ্গে জবাব দিল, আমাকে একটা কোল্ড কফি আর এক প্লেট চিকেন পকোড়া দাও না। আর কিছু দেবো না? টেবিলের আর কেউ কোনো উত্তর দিল না। জাভেদদা বুঝতে পারলো যে এরা আপাতত ভাবনার জগতে বাস করছে, ঘাঁটিয়ে লাভ নেই। উষার অর্ডারটা দিতে আসার সময় আরেকবার না হয় জিজ্ঞেস করে নেবে। তারপর জাভেদদা আবার রান্নাঘরের দিকে চলে গেল। কেতকী হঠাৎ উষাকে প্রশ্ন করলো, এই বিনয় ওরকম উঠে চলে গেল কেন রে? কি হয়েছে, তুই কিছু জানিস? উষা তাড়াতাড়ি উত্তর দিল, আমি আমি কি করে জানবো? আমার তো নিজেরই খুব অড লাগলো। বিনয় তো এরকম কফি হাউস ছেড়ে চলে যাওয়ার ছেলে নয়। তোরা একই দিকে থাকিস, একসঙ্গে বাড়ি ফিরিস, তাই ভাবলাম হয়তো এমন কিছু জানিস তুই যেটা আমরা জানি না। আমি আপাতত কিচ্ছু জানি না। বাড়ি ফিরে একবার বিনয়কে ফোন করতে পারি, সেটা তো তোরাও পারিস। একবার খোঁজ নিয়ে দেখিস কিন্তু সবাই। আর এখন এই নিয়ে মাথা ঘামিয়ে কি খুব লাভ হবে? নিরুপম উত্তর দিল, না, এই নিয়ে এখন ভেবে তো কোনো লাভ নেই, কিন্তু বাড়ি ফিরে একবার বিনয়কে ফোন করতে হবে অতি আবশ্যকভাবে। উষা এই শুনে বলল, এই নিরুপম, আমি কিন্তু ভেবে বের করেছি যে তুই আমাকে কি দিলে আমি বর্ণালীকে তোর আর পূজার শপিং করতে যাওয়ার কথাটা বলবো না। বিনয়ের প্রসঙ্গ থেকে এত তাড়াতাড়ি উষা শিফট করে যাবে এটা বাকিরা কেউ বুঝতে পারেনি। তাই প্রথমে নিরুপম একটু ভ্যাবা চাকা খেয়ে গেছিল। বিনয়ের উঠে চলে যাওয়ার আগে কি নিয়ে যে কথা হচ্ছিল সেটা মনে করতে তার মুখটা আবার শুকিয়ে গেল। নিরুপম মনে মনে ভাবল, বিনয়ের কি হয়েছে সেটা জানার এখনো অনেক সময় আছে, কিন্তু এই বর্ণালীর বিষয়টা আর্জেন্ট। উষার সঙ্গে এই নিয়ে আগেভাগে একটু বোঝাপড়া না করে নিলে পরে শিওর বিপদ হতে পারে। উষা মেয়েটা হেব্বি পাজি। নিরুপম উষার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ এবার খুলে বল, আমি তোকে কি দিলে তুই বর্ণালীকে কিছু বলবি না? উষা জবাব দিল, আমাকে গিটার বাজিয়ে একটা গান শোনাতে হবে। ও বাবা, এ তো সহজ আবদার। কালকে আমি কফি হাউসে গিটারটা নিয়ে আসবো, কালকেই না হয় গান শুনে নিস। ধুর ধুর, তুই গান গাইলেই লোকজন জড়ো হয়ে যায় কফি হাউসে। অত লোকের মধ্যে আমার ঠিক করে তোর গান শোনাই হবে না। তাহলে কি চাস? আমি কালকে দুপুরে তোর বাড়ি চলে যাই। হ্যাঁ, তারপর? তারপর আর কি, তুই আমায় গিটার বাজিয়ে কয়েকটা গান শোনাবি, ব্যাস এইটুকুই। আমার একটাই দাবি, অডিয়েন্স বলতে শুধু আমিই থাকবো, আর কেউ থাকলে হবে না। কত মহিলাকেই তো এইভাবে একান্তে গান শুনিয়ে ফিদা করে দিলি, বর্ণালীকে তো এইভাবেই পটালি। আমিও একটু একা গান শুনে দেখি তোর গানে এমন কি জাদু আছে। বন্ধুর অ্যাডভাইস পেলে পরবর্তীকালে মেয়েদের ইমপ্রেস করতে সুবিধা হবে। এরকম অদ্ভুত একটা আবদার উষা কেন করছে সেটা নিরুপম বুঝতে পারল না, কিন্তু এতে আপত্তি জানানোর মতো কিছু নেই। তাই নিরুপম রাজি হয়ে গেল। নিরুপম উষাকে বলল, ঠিক আছে, তাহলে কালকে দুপুরে চলে আসিস। এই উত্তরে উষা কিছু বলল না, শুধু আলতো করে হাসল। এদিকে পূজার সারা শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হতে শুরু করল। এই অস্বস্তিটা শুরু হয়েছে উষার ওই নিরুপমের গান শোনার কথাটা থেকে। তারপর যখন উষা বলে বসলো যে ও একা নিরুপমের বাড়ি যাবে, তখন যেন পূজার আর নিজের চেয়ারে বসে থাকতে পারল না। অস্বস্তি যে হচ্ছে সেটা পূজা বুঝতে পারল, কিন্তু এই অস্বস্তি ঠিক কি কারণে হচ্ছে সেইটা বুঝতে পারল না, বা হয়তো কারণটা আন্দাজ করতে পেরেও ইচ্ছে করে বুঝতে চাইল না। পূজা, উষা আর নিরুপমের মধ্যে এই চাপা টেনশনটা কেতকী লক্ষ্য করল। তারপর কেতকী মনে করল আজকে দুপুরে রাহুল ওকে কি বলেছিল। অধিকাংশ পরিস্থিতিতে একজন ছেলে আর একজন মেয়ে হাজার চেষ্টা করেও শুধু বন্ধু থাকতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা না একটা চাপা টেনশন ঠিক মাথা চাড়া দিয়ে ওঠে। এটা কিন্তু একটা গোল্ডেন রুল। এই রুল সত্যি বলে প্রমাণ হতে একটু সময় লাগতে পারে, কিন্তু একদিন না একদিন হবেই। এরপর কেতকী মনে মনে ভাবল, এতদিন তো কিছু মনে হয়নি, তাহলে হঠাৎ আজকে এদের তিনজনের মধ্যে এই চাপা টেনশনটা এত চোখে পড়ছে কেন? এই বিষয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করলে বিশেষ লাভ হবে না,
এই জন্য কেতকী কোল্ড কফিটা শেষ করে আবার বই পড়তে শুরু করলো। এইবার হঠাৎ পূজা উঠে দাঁড়ালো, তারপর বলল, এই আমি একটু বাথরুম থেকে আসছি। নিরুপম রাহুলের দিকে ঘুরে বসল। তারপর রাহুলকে জিজ্ঞেস করলো, এই ভাই, তুই ওই সোনালির গল্পটা তো ঠিক করে বললি না। রাহুল উত্তর দিল, আর কি বলবো ভাই, প্রেমে পড়লে বেশি কিছু বলার থাকে না। ভাবছি পরের দিন সোনালীকে প্রপোজটা করে ফেলবো। ও বাবা, তোকে আবার এই প্রেম রোগে ধরলো কি করে? আর সবচেয়ে বড় কথা, সোনালীকে তো তুই বহুদিন আগে থেকে চিনতিস। এটা তো লাভ অ্যাট ফার্স্ট সাইট না? এ জানি না রে, আজকে ওর সঙ্গে দেখা করে না মনের মধ্যে একটা ম্যাজিক হয়ে গেল। কেতকী বই থেকে চোখ তুলে বলল, ওর কথায় না একদম বিশ্বাস করিস না, ও রোজই প্রেমে পড়ে, এগুলো সব ক্যাজুয়াল, সিরিয়াস কিছুই নয়। রাহুল জবাব দিল, আমি তোর মতো না কেতকী, আমার মনে প্রচুর ভালোবাসা, তাই আমি খুব সহজেই ভালোবেসে ফেলি। তাই বলে আমার ভালোবাসা মিথ্যে নাকি? এইসব গাঁজাখুরি গল্প না বাকিদের বল, আমি মোটেও হজম করছি না। রাহুল হয়তো এরপর কিছু একটা বলতো, কিন্তু ওর কিছু বলার আগেই পূজা বাথরুম থেকে ফিরে এলো। পূজাকে দেখে মনে হলো ও চোখে মুখে অনেকবার জলের ঝাপটা দিয়েছে। উষা জিজ্ঞেস করলো, এই পূজা, কি হয়েছে রে, তোকে হঠাৎ এরকম দেখাচ্ছে কেন? পূজা জবাব দিল, জানি না রে, কেমন একটা অস্বস্তি হচ্ছে শরীরটায়। আমার মনে হয় বাড়ি যাওয়া উচিত, কয়েকদিন ঠিক করে ঘুমোনো হচ্ছে না বলে বোধ হয়। আচ্ছা, ঠিক কি হচ্ছে বলুন তো? আজকে গ্রুপের সবাই হারাধনের 10 ছেলের মতো একে একে বাড়ি চলে যাচ্ছে কেন? আমি তো খুবই কনফিউজড। আপনি কিছু যদি বুঝতে পারেন তাহলে আমাকে প্লিজ বুঝিয়ে দেবেন। হারাধনের 10টি ছেলের মতো একে একে সবাই বাড়ি চলে যাচ্ছে দেখে বাকিরা এই কনক্লুশনে এসে পৌঁছলো যে আজকের দিনটাই একেবারে অপয়া। আজকে আর কফি হাউসের আড্ডা জমছে না, তাই বেকার চেষ্টা করেও লাভ নেই। পূজা যখন বাড়ি যাওয়ার কথা বলল, তখন বাকিরা নিজেদের মধ্যে একটা চোখাচোখি করে নিল। এরপর একে একে সবাই তাদের নিজেদের নিজেদের কথা বলতে শুরু করলো। নিরুপম বলল, না তাহলে আজকে আমিও বেরিয়ে পড়ি, গিটারের 2টো স্ট্রিং ছিঁড়ে গেছে, যাওয়ার পথে তাহলে ওগুলো কিনে নেব। অন্যদিকে উষা বলল, আজকে না আমার একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, ভেবেছিলাম পরে যাব। তোরা সবাই যখন বেরোচ্ছিসই, তখন আমি বা নেমন্তন্ন বাড়িতে দেরি করে আর কেন যাব, আমিও বেরিয়ে পড়ি। কেতকী এই শুনে বলল, আমি এমনিতেও এখানে এসে থেকে বইই পড়ছি, তাহলে সেটা বাড়ি গিয়েই করা ভালো। এখানে বসে থাকলে টাকা সময় দুটোই নষ্ট হবে। শেষমেশ রাহুল আর উপায় দেখতে না পেয়ে বলল, তাহলে কি আমি ফেরার সময় সোনালীকে প্রপোজটা করেই তারপর বাড়ি ফিরবো? কিছুক্ষণ এই বিষয় নিয়ে ভেবে রাহুল সিদ্ধান্ত নিল, হ্যাঁ, তাহলে তাই করি, শুভ কাজে দেরি করে কি লাভ। ঘড়িতে 6:30 বাজার আগেই 6 জন বেরিয়ে যাচ্ছে দেখে জাভেদদা অবাক হয়ে গেল। অবশ্য জাভেদদার তো অবাক হওয়ারই কথা, কারণ এরা কবে শেষ 8টার আগে কফি হাউস থেকে বেরিয়েছে সেটা জাভেদদার মনে পড়ে না। খালি এইটাই মনে পড়ে যে 8টা বাজার পর এদের ঠেলে গুটিয়ে তারপর বের করতে হয়। জাভেদদা মনে মনে ভাবল, আজকে বোধহয় ওরা একসঙ্গে অন্য কোথাও যাবে, তাই হয়তো আগে বেরোচ্ছে। কিন্তু আদতে তো ওরা কেউ কোথাও যাবে না। সেই দিন কফি হাউস থেকে বেরিয়ে সবাই সত্যি যে যার বাড়িতে ফিরে গেল। নিরুপম বাড়ি ফেরবার সময় ওর গিটারের জন্য 2টো স্ট্রিং কিনল। আজকে উষা ওর গান শোনার কথাটা না বললে ওর স্ট্রিং কেনার কথাটা না মনেই পড়তো না। সেই কবে থেকে স্ট্রিং ছেঁড়া অবস্থায় পড়ে আছে গিটারটা। রোজ ভাবছে ঠিক করবে, কিন্তু করা আর হচ্ছে না। এইভাবে দেরি করে করে কাজটা করার কথাই নিরুপমের মাথা থেকে একেবারে বেরিয়ে যাচ্ছে। নিরুপম আজকে রাতের খাবার খেয়ে বারান্দায় গিয়ে বসেছে।
ওর হাতে গিটার। গানটা নিরুপম সত্যিই ভালো গায়। না, ও কোনো দিন গান শিখতে যায়নি। ওর গলায় সুর আছে দেখে ওর দাদু ওকে ছোটবেলায় একটা গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কিন্তু ওই বাঁধা ধরা রেওয়াজ আর সরগম জিনিসটা নিরুপমের পোষায়নি। ওটা বড্ড খাটনি। তাই দাদু মারা যাওয়ার পর ও গানের স্কুল ছেড়ে দিয়ে একটা গিটার শেখানোর লোক খুঁজে বের করেছিল। হারমোনিয়াম আর সুরেলা গলা, এই কম্বিনেশনটার থেকে গিটার আর সুরেলা গলার জুটি ওর বেশি ভালো বলে মনে হয়েছে। নিরুপমের একটা অদ্ভুত ব্যাপার আছে। ও লোককে গান শোনানোর থেকে একা বসে বসে গান গাইতে অনেক বেশি ভালোবাসে। তাই আজকে গিটারের স্ট্রিংগুলো বদলে ও এইটাই করবে বলে ঠিক করলো। আর ঠিক সেই জন্যেই ও বারান্দায় বসার সিদ্ধান্ত নিয়েছে। গিটারে ডি মেজর কর্ডটা ধরে সবে মাঝিরে গানটা ধরতে যাবে এমন সময় ওর পাশে রাখা ফোনটা টুং করে একটা আওয়াজ করলো। হোয়াটসঅ্যাপ ঢুকেছে। ফোনটা হাতে নিয়ে নিরুপম দেখল যে উষা মেসেজ করেছে। উষা লিখেছে, কাল কিন্তু আমি তোর বাড়ি আসছি দুপুরবেলা। তোর আমাকে গিটার বাজিয়ে গান শোনানোর কথা মনে আছে তো? এই প্রস্তাবে না বললে আমি কিন্তু বর্ণালীকে সব বলে দেব। নিরুপম মনে মনে ভাবল, এই তো আচ্ছা মুশকিলে পড়ে গেল। কথায় কথায় মেয়েটা খালি আমাকে শাসাচ্ছে। কিন্তু নিরুপম আবার এইটাও ভেবে দেখল যে উষার মুখ বন্ধ করার জন্য যদি কয়েকটা গানই যথেষ্ট হয় তাহলে খারাপ আর কি। উষা তো আর ওর সব সম্পত্তি চেয়ে বসছে না। নিরুপম উষার মেসেজের উত্তরে লিখল, ঠিক আছে, কাল তাহলে তুই একটু আগেই চলে আয়। তোকে গান শোনানো হয়ে গেলে কফি হাউসে একটু আগে আগে চলে যাব, গিয়ে কিছু একটা খেয়ে নেব। সঙ্গে সঙ্গে জবাব এলো, পারফেক্ট প্ল্যান, কালকে দেখা হচ্ছে। নিরুপম ভেবেছিল এখানেই উষার সঙ্গে আজকে কথাবার্তার ইতি ঘটবে। কিন্তু বেশ কিছুক্ষণ পরে উষার আরেকটা মেসেজ ঢুকল। উষা লিখেছে, কালকে ভাবছি একটু সেজে গুজে যাব তোর বাড়িতে। আচ্ছা, আমাকে সাদা সালোয়ারটা পরলে ভালো লাগবে না হলুদটা, একটু বল না। এই মেসেজটা দেখে নিরুপম একটু অবাক হলো। সে মনে মনে ভাবল, উষা হঠাৎ আমার বাড়িতে সেজে আসছে কেন? আর যদি সেজেও আসে তাহলে আমাকে ও কি পরবে সেটা ঠিক করে দিতে বলছে কেন? আরেকটু ভেবে চিনতে নিরুপম উষাকে লিখল, আমার ফ্যাশন সেন্স বলতে খালি ট্র্যাক প্যান্ট আর টি শার্ট, এটা তো তুই ভালো করেই জানিস। তাহলে জেনে শুনে হঠাৎ আমাকে কোন সালোয়ার পরবি এটা জিজ্ঞেস করছিস কেন? ওপার থেকে উত্তর এলো, উফ, বেশি পাকামো করিস না, যেটা জিজ্ঞেস করেছিস সেটার উত্তর দে, সাদা না হলুদ? আমাকে তুই জোর করছিস বলে বলি হলুদ। তোর হলুদ রংটা খুব পছন্দ না? হ্যাঁ, হলুদ রংটা আমার মন্দ লাগে না। কিন্তু বর্ণালীকে তো কখনো হলুদ পরতে দেখিনি। না, ও হলুদ পরতে পছন্দ করে না। ওর ওই রংটা একটু বেশি ব্রাইট লাগে। বর্ণালীর তো অর্ধেক জামা কাপড়ই কালো। সে কি রে, একদিন তো প্রেমিকের জন্য তার পছন্দের রংটা পরে আসাই যায়। আরে সেটা কোনো ব্যাপার না, অলরেডি কেনাকাটা করতে যাওয়া নিয়ে একটা ঝামেলা পেন্ডিং আছে। আবার যদি আমি ওকে হলুদ পরে আসতে বলি তাহলে আমার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেবে, আর ট্রাক দিয়ে আমাকে পিষতে পিষতে বলবে, আমার সঙ্গে একদিনও শপিং করতে গেছিস, যাসনি তো, তাহলে আমি কি পরবো সেটা ঠিক করে দেওয়ার তুই কে? আরে ঠিক আছে ঠিক আছে, কালকে আমি একটা নতুন হলুদ সালোয়ার পরে আসবো। কিন্তু আমি তোকে হলুদ সালোয়ারে দেখে করবোটা কি? কেন, আমায় সুন্দর দেখতে নয় এটাই বলছিস? অর্থাৎ আমি সেটা একবারও বলেছি? এই শোন, আমাকে অনেক ক্ষেত্রে না বর্ণালীর থেকে সুন্দর দেখতে, বুঝলি? সেটা হতেই পারে। হতেই পারে মানে? আমাকে সত্যি করে বলতো, তোর কাকে বেশি সুন্দর দেখতে লাগে, আমাকে না বর্ণালীকে? আরে আমি তো তোকে ওভাবে কখনো দেখিনি, কি মুশকিল। আচ্ছা ঠিক আছে, কালকে সেজে আসবো, তারপর আমাকে নিরপেক্ষভাবে বলবি কে বেশি সুন্দর। দেখ, তুই যদি একটু বেশি সুন্দরীও হোস, ও যে আমার প্রেমিকা এই ব্যাপারটা তো আর বদলে যাচ্ছে না, তাই না? প্রেমিকা তো কি হয়েছে, প্রেমিকা আজ আছে কাল নেই। তবে আমার সঙ্গে কিন্তু তোর রোজ কফি হাউসে দেখা হবে, এটা ভুলে যাস না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে তুই বর্ণালীর থেকে বেশি সুন্দরী, তাতে কি হবে?
তুই সুন্দরী বলে তো আমি তোর সঙ্গে প্রেম করতে পারবো না। না, তোর সঙ্গে লং টার্ম প্রেম করার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু কিন্তুটা আবার কি? কিছু না, এমনি কিন্তু বললাম। টাটা, কালকে দেখা হচ্ছে। এই বলে উষা অফলাইন হয়ে গেল। নিরুপমও আবার গিটার হাতে নিয়ে একা একা গান করতে শুরু করলো, কিন্তু না না, কিছু না, এমনি কিন্তু বললাম। সেদিন কফি হাউস থেকে বাড়ি ফিরে পূজার অস্বস্তি একটুও কমলো না, উল্টে অনেকটা বেড়ে গেল। বাড়িতে এসে পূজা বুঝতে পারলো যে ওর এই অস্বস্তি ঠিক কি কারণে হচ্ছে। উষা নিরুপমের বাড়ি যাবে বলেছে এই কারণে। হ্যাঁ, এটা সত্যি যে ওরা 6 জন বহু বছরের পুরনো বন্ধু। একজন আরেকজনের বাড়ি যাবে, এটা তো বলতেই পারে। কিন্তু পূজার তাতে সমস্যাটা কি হচ্ছে? পূজা মনে মনে ভাবলো, উষা যেভাবে নিরুপমকে কথাটা বলল, সে বলার ধরনটা আমার মোটেও ভালো লাগেনি। উষা হঠাৎ নিরুপমের গান একা শুনতে চাইলো কেন? আর যেভাবে উষা এই প্রস্তাবটা দিল, তাতে একটা অন্য কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে মনে হলো। আচ্ছা, উষা কি নিরুপমের সঙ্গে ফ্লার্ট করছে? অবশ্য করাটা অস্বাভাবিক নয়। নিরুপমকে দেখতে শুনতে ভালো, উষা নিজেও কম সুন্দরী নয়। কিন্তু ফ্লার্ট যদি করেও থাকে, তাহলে হঠাৎ আজকে সেটা আমার চোখে পড়ছে কেন? হিসেব মতো এই ব্যাপারটা তো আগেই চোখে পড়া উচিত ছিল। পূজা বুঝতে পারলো যে এই বিষয়ে একা ভাবনা চিন্তা করতে থাকলে ও পাগল হয়ে যাবে। কারুর একটা সঙ্গে এই কথাটা বলা খুব দরকার। আর এই রকম ক্রাইসিসের মুহূর্তে কেতকী হলো সবচেয়ে ভালো সাপোর্ট। তাই আর বাড়তি না ভেবে পূজা কেতকীকে ফোন করলো। যেই রাতে পূজা আর কেতকী কথা বলছিল, এটা তার পরের দিনের কথা। এখন সকাল 10টা বাজে। এত সকালে ময়দানে এসে চুপ করে বসে আছে রাহুল। এই মুহূর্তে সে খুব বোর হচ্ছে। সোনালি 9:30টায় আসবে বলেছিল, আর এখনো আসেনি। রাহুল মনে মনে ভাবলো, এই মেয়েগুলো খুব দেরি করে। নিজে যদি 9:30টায় আসতে না পারে, আমাকে আসতে বললো কেন? শিয়ালদা থেকে ময়দানে আসাটা কি চারটিখানি কথা নাকি? তার ওপর গতকাল আমার রাতে একেবারেই ঘুম হয়নি। আজকে সারাদিন ওই 4 ঘন্টার ঘুম দিয়ে চালাতে হবে। এই মেয়েটার মায়ার বসে না পড়ে আরো 1 ঘন্টা ঘুমিয়ে নিলেই হতো। কি করবে বুঝতে না পেরে একজন ফেরিওয়ালাকে ডেকে ওনার থেকে এক প্যাকেট চিপস কিনল। চিপস বিক্রেতা চিপসের প্যাকেটটা রাহুলকে ধরিয়ে বলল, এত সকালে চিপস খাচ্ছ, গ্যাস হয়ে যাবে কিন্তু। রাহুল উত্তর দিল, শোনো কাকু, ওসব গ্যাস ফ্যাস আমাদের বয়সে হয় না। এখন তুমি আমাকে পাথর খাওয়ালেও না আমি হজম করে নেব। চিপস কাকু এই শুনে হেসে অন্যদিকে চলে গেল। চিপসটা খাওয়া শেষ করে রাহুল সিদ্ধান্ত নিল যে এইবার সোনালীকে একটা ফোন করার দরকার। ফোন বের করে সোনালীর নাম্বারটা ডায়াল করলো রাহুল। 3 বার বাজার পর সোনালী ফোনটা তুলল। রাহুল বলল, হ্যালো, তুই কোথায়? সোনালী জবাব দিল, পেছনে ঘুরে দেখ। রাহুল পেছনে ঘুরে দেখলো দূর থেকে সোনালী হাঁটতে হাঁটতে আসছে। ফোনটা সে আবার পকেটে ঢুকিয়ে রাখলো। সোনালী এসে রাহুলের মুখোমুখি বসলো। রাহুল একটু বিরক্ত হয়েই বলল, কি রে, তোর এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে এখানে এসে বসে ভ্যারান্ডা পাচ্ছি। এই খুব সরি, আসলে বেরোনোর সময় এমন একটা ফোন এলো যে না ধরে থাকতে পারলাম না। আর বেশি বিরক্তি দেখিয়ে কোনো লাভ হবে না, এই ভেবে রাহুল নিজেকে শান্ত করল। সে দেখতে পেল একজন চা বিক্রেতা ওদের পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছে। রাহুল সোনালীকে জিজ্ঞেস করলো, চা খাবি? সোনালী উত্তর দিল, হ্যাঁ, এখন একটু চা হলে মন্দ হয় না। চা দাদা হেঁটে অনেকটা এগিয়ে গেছিল। রাহুল একটা জোরে হাঁক ছাড়ল, ও চা দাদা, একটু এদিকে আসো না, চা খাবো। চা দাদা ঘুরে তাকালো। তারপর রাহুল আর সোনালী ঠিক যেদিকে বসেছিল সেদিকে হাঁটতে শুরু করলো। রাহুল সোনালীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, দুধ চা খাবি না লাল চা?
চা কাকু সোনালি কিছু বলার আগেই বলল, লেবু চাটা খাও, আজকে খুব ভালো বানিয়েছি। এই শুনে সোনালি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে 2টো লেবু চা দাও। চা কাকু 2 কাপ লেবু চা দিয়ে রাহুলের থেকে 20টা টাকা নিয়ে চলে গেল। ওই লেবু চাতে একটা চুমুক দিয়ে রাহুলের মুখটা একেবারে বেঁকে গেল। ওরে বাবা রে, এটা লেবু চা না এইসব গুলের শরবত, বোঝা মুশকিল। রাহুল সেই যে চায়ের কাপটা ঘাসের ওপর রাখলো, ওটা আর তুলে চুমুক মারলো না। যদিও সোনালি নির্বিকারে ওই বিচ্ছিরি চাটাই খেয়ে খেয়ে শেষ করলো নিমেষে। চা শেষ করে সোনালি বলল, হ্যাঁ এবার বল, আমাকে এই 7 সকালে এখানে কেন ডেকে এনেছিস তুই? রাহুল উত্তর দিল, এক সেকেন্ড, আমি মোটেও 7 সকালে আসার কথা তোকে বলিনি। আমি বলেছিলাম আজকে দেখা করতে চাই, তোর সঙ্গে কথা আছে। তুই তো বললি যে তোর সারাদিনে আর কোনো সময় হবে না, তাই তো ছুটতে ছুটতে এখন এলাম। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, এবার বল কি বলবি। এই শুনে রাহুল একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলতে শুরু করল, দেখ সোনালি, আমি তোকে অনেক ছোটবেলা থেকে চিনি। আমার মনে আছে যে তোদের বাড়িতে আমি রান্নাবাটি খেলতে যেতাম। তারপর তো আমরা বড় হয়ে গেলাম, সেরকম ভাবে আর নিয়ম করে পাড়ায় সময় কাটানো হতো না, আর খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি। সোনালি মাঝখান থেকে বলল, হ্যাঁ কিন্তু এগুলো তো সব আমি জানি, তুই বলতেটা কি চাইছিস বলতো? ওহ দাঁড়া না, আমাকে পুরো কথাটা শেষ করতে দে। আচ্ছা সরি, তুই বলে নে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমাদের অনেক দিন দেখা সাক্ষাৎ বন্ধ ছিল। তারপরে এই কিছু বছর আগে তোর সঙ্গে আমার কফি হাউসে দেখা হলো। আমি সেদিন বুঝেছিলাম যে আমরা সত্যি বড় হয়ে গেছি। পাড়ার পুরনো বন্ধুর সঙ্গে নাকি আমার দেখা হচ্ছে কফি হাউসে। সেদিনের পর থেকে তো আবার দেখা হলো, কথা হতে শুরু হলো। তারপর শেষমেশ আমরা গতকাল ডেটেও গেলাম। এই বলে রাহুল চুপ করে গেল। সোনালি নরম গলায় বলল, আমার মনে হয় তোর এখনো কথা শেষ হয়নি। সোনালির কথা শুনে রাহুল হাসল। এই হাসির পেছনের কারণটা লজ্জা না ভরসা, সেটা ঠিক বোঝা গেল না। কিন্তু মোট কথা, রাহুল আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, গতকাল তোর সঙ্গে ডেটে গিয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে সোনালি। আমি জানি না আমার এই অনুভূতিগুলো কোথায় লুকিয়েছিল, কিন্তু তোর জন্য সেগুলো কেমন যেন বেরিয়ে আসতে চাইছে। আমি মনে হয় তোর প্রেমে পড়েছি সোনালি। মন থেকে বল, তুই কি আমার সঙ্গে প্রেম করতে ইচ্ছুক? রাহুলের কথা শেষ হতেই সোনালির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তাকে দেখে মনে হলো যে তার প্রাণ শক্তি যেন কেউ কেড়ে নিয়েছে। সোনালি উঠে দাঁড়িয়ে বলল, আমি তোর প্রেম প্রস্তাবে রাজি হতে পারবো না। রাহুল পাল্টা প্রশ্ন করলো, কেন জানতে পারি? কারণ আমি এই মুহূর্তে একজনের সঙ্গে প্রেম করছি রাহুল। তোর সঙ্গে আমি বন্ধু হিসেবে বেরিয়েছিলাম, আর কোনোভাবে তোর সঙ্গে জড়ানোর কথা আমি ভাবিনি। এই বলে সোনালি গট গট করে হেঁটে বেরিয়ে গেল। আর এইদিকে আমাদের রাহুল বাবু ভ্যাবা চ্যাকা খেয়ে আরো অনেকক্ষণ ময়দানের মাঠে বসে থাকলো। রাহুল হঠাৎ ঢেকুর তুলতে শুরু করলো। চিপস কাকু ঠিকই বলেছিল, সকালে খালি পেটে চিপস খেলে গ্যাস হবেই। এই জন্যেই বড়দের কথা শুনতে হয়। ঘড়িতে এখন দুপুর 1টা বাজে। রাহুল ময়দান থেকে বাড়ি ফিরে গেছে। প্রথমে সোনালির কথা শুনে ওর একটু ঝটকা লেগেছিল ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলেও নিয়েছে। এতটাই ভালো সামলেছে যে বাড়ি ফিরেই ও পারমিতা বলে আরেকজন মহিলাকে মেসেজ করে লিখেছে, কাল কি দেখা করা যায়? চিন্তা করবেন না, আমাদের রাহুল বাবু এই রকমই। ও ঠিক গম্ভীর অনুভূতিগুলোর কাছাকাছি যায় না। যা হয় সব ওপর ওপর। জীবনে একটাও সিরিয়াস প্রেম রাহুল করেনি। যা করেছে সব ওই শর্ট টার্ম। তাই একজন মহিলাকে ভুলে আর একজনের কাছে ছুটে যেতে রাহুলের বিশেষ দ্বিধাদ্বন্দ্ব কিছুই হয় না। যাক,
রাহুলের সঙ্গে পরে আবার আমাদের কফি হাউসের আড্ডায় দেখা হবে। এখন আমরা চলে যাই নিরুপমের বাড়িতে। নিরুপম সবে দুপুরের খাবার খেয়ে উঠেছে। ওর বাবা তো সকালেই অফিসে বেরিয়ে গেছে। নিরুপমকে খেতে দিয়ে ওর মা তৈরি হতে গেল। আজকে নিরুপমের মায়ের তার বন্ধুদের সঙ্গে ম্যাটিনি শোতে সিনেমা দেখতে যাওয়ার কথা। খেতে খেতে নিরুপম মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কতক্ষণে বেরোবে? মা ও ঘর থেকে জবাব দিল, এই তো আর আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়বো। কেন রে, তোর কিছু দরকার? না না, আমার কিছুই দরকার না, আমি এমনিই জিজ্ঞেস করলাম। বাংলায় এই এমনি কথাটা হেব্বি গন্ডগোলের, বুঝলেন তো? এটা হলো পাক্কা এসকেপিস্টদের কথা। আসলে এই জগতে কোনো জিনিসই এমনি হয় না, তার পেছনে কোনো না কোনো একটা কারণ তো থাকেই। নিরুপমেরও এই এমনি বলাটা মোটেও এমনি ছিল না। মা আধ ঘন্টা পরেই বেরোবে এটা জানতে পেরে ও সঙ্গে সঙ্গে উষাকে হোয়াটসঅ্যাপ করলো, এই মা আর আধ ঘন্টায় বেরোবে, তুই তাহলে এবার বেরিয়ে পড়। উষা উত্তর দিল, ঠিক আছে 5 মিনিটে বেরোচ্ছি। তবে এখানে একটা আশ্চর্য ব্যাপার লক্ষণীয়। উষাকে নিরুপমের মার বাবা খুব ভালো করে চেনে। উষা আগেও এই বাড়িতে এসেছে, কয়েকবার ওদের গ্রুপের সঙ্গে এসেছে, আর কয়েকবার বোধহয় একাও এসেছিল। নিরুপমের বাড়ি খুবই প্রাণখোলা এবং উদার। ছেলে মেয়ে আসা নিয়ে কোনো দিনই বাড়িতে কোনো অশান্তি হয়নি। এইরকম সুস্থ বাড়ির পরিবেশের কথা জেনেও যে উষার আসার বিষয়টা নিরুপম কেন মায়ের থেকে লুকিয়ে গেল, তার উত্তর বোধহয় ওর কাছেও নেই। যেটা ওর ভালো মনে হয়েছে সেটাও করেছে। যেই রকম হওয়ার কথা ছিল সেই রকমই হলো। নিরুপমের মা বেরিয়ে গেল। নিরুপমের গোটা বাড়ি ফাঁকা হয়ে গেল। আর ওর মা বেরোনোর আধ ঘন্টা পরেই উষা এলো। নিরুপম উষাকে দেখে আজকে একটু চমকেই গেল। হলুদ সালোয়ার কামিজটা পরে আজকে ওকে একটু বেশি সুন্দর লাগছে। নিরুপম মনে মনে ভাবল, উষাকে হয়তো এরকমই দেখতে ছিল, আমারই কোনোদিন ঠিক করে লক্ষ্য করা হয়নি। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিরুপমের মাথায় এলো না। বেছে বেছে আজকেই নিরুপম উষাকে আলাদা চোখে দেখছে কেন? ওরা তো শুধু বন্ধু। নিরুপমের তো উষাকে বন্ধু ছাড়া অন্য কোনো চোখে দেখা উচিত নয়, এটাই তো নিয়ম। তবে কোনো এক মহাপুরুষ একদিন বলেছিল যে নিয়ম আসলে তৈরি করা হয় যাতে সেটা ভঙ্গ করা যায়। বন্ধুত্বের এই নিয়ম বোধহয় সবচেয়ে বেশি ভঙ্গ হয় চারপাশে। কিন্তু আজকে নিরুপম আর উষার কি হয় সেইটাই দেখার বিষয়। উষা নিরুপমের ভাবনার স্রোত ভেঙে বলল, এই তো আজকে কাকু আর কাকিমা বাড়িতে নেই, তুইও আরো গলা খুলে গাইতে পারবি। নিরুপম উত্তর দিল, হ্যাঁ এটা খুব সত্যি কথা। এই তুই গিটারের স্ট্রিং ঠিক করিয়েছিস? হ্যাঁ গতকালই করিয়েছি। এটা কি আমি আজকে গান শুনতে আসবো বলে করালি? কেন জানি না নিরুপম একটা ডাহা মিথ্যে কথা বলল উষার এই কথার জবাবে। নিরুপম বলল, হ্যাঁ তুই কফি হাউসে আমার গান শোনার আবদার করলি বলে গিটারটা কালকেই ঠিক করে নিলাম, না হলে আমি যা ল্যাদখোর পরের সপ্তাহের আগেও কোনোদিন ঠিক করাতে পারতাম না। যাক, আমাকে তুই এতটা গুরুত্ব দিয়েছিস শুনে খুব ভালো লাগলো। তাহলে চল আমরা ঘরে যাই দুজনে, গানের আসর শুরু করা যাক। উষা আর নিরুপম এরপর ভেতরে চলে গেল। নিরুপম নিজের খাটে গিয়ে বসলো আর উষা ওর স্টাডি টেবিলের সামনে চেয়ারটা টেনে নিরুপমের মুখোমুখি বসলো। চেয়ারে বসে উষা বলল, একটা কথা মানতেই হবে, এই অগোছালো চুল আর দাড়ি এটা কিন্তু তোকে হেব্বি মানায়। বর্ণালী কি দেখে তোর প্রেমে পড়েছিল আমি এইবার বুঝতে পারি। নিরুপম গিটারের টিউনটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ এটা আমাকে বর্ণালীও বলে।
শুধু বর্ণালী কেন বলছিস? তোকে দেখে আর তোর গান শুনে অনেক মেয়েরাই যে তোর প্রেমে পড়ে, এটা তুই জানিস না বলছিস কি? না, এই বিষয়গুলো আমার পুরোপুরি অজানা না, কিন্তু এতদিন পর একটা ঠিকঠাক প্রেম করছি, এইসব নিয়ে বেশি কথা বললে এটা শিওর বর্ণালীর কানে যাবে, আর আবার তাই নিয়ে একটা ঝামেলা শুরু হবে। তার চেয়ে বরং এসব কথা না বলাই ভালো। এরকম তো হয় না। সুন্দর দেখতে ছেলে হলে তো মহিলারা পছন্দ করবেই। এটা তো আর তোর কন্ট্রোলে নেই, তাই না? তাই বলে ইনসিকিওর হওয়ার কি হলো? অত জানি না, আমি শুধু এইটুকু জানি যে আমি প্রেমে ঝামেলা করতে চাই না। এরপর নিরুপম আর উষা দুজনেই কিছুক্ষণের জন্য চুপ করে গেল। নিরুপম এখনো গিটার টিউন করে যাচ্ছে। এত সময় যে কেন লাগছে কে জানে। নীরবতা ভেঙে উষা বলল, তুই বরং এবার একটু ব্যালেন্স করে দে ব্যাপারটাকে। নিরুপম পাল্টা প্রশ্ন করলো, মানে কিসের ব্যালেন্স? তোর মতো একজন সুন্দর দেখতে ছেলেকে মহিলাদের সঙ্গ থেকে বঞ্চিত করা উচিত নয়। এটা তো মহিলাদেরই ক্ষতি। কিন্তু প্রেমে তো একটা কমিটমেন্ট বলে ব্যাপার থাকে, তাই না? সেটা তো নিশ্চয়ই, কিন্তু তুই তো কখনোই 100% কমিটেড হতে পারবি না। ফাঁক ফকর তো থাকবেই। একটু বুঝিয়ে বলবি তুই কি বলতে চাইছিস? যেমন ধর, তুই তো পূজার সঙ্গে মাঝে মাঝেই শপিং করতে যাস। এটা বর্ণালী জানতে পারলে তো ইনসিকিওর হতে বাধ্য। হ্যাঁ, পূজা আর আমি তো শুধু বন্ধু, তাছাড়া পূজা আমাকে অন্য কোনো চোখে দেখেও না। কিন্তু এটা তো আর আমি বর্ণালীকে বোঝাতে পারবো না, তাই না? ওই জন্যই তো তোকে বললাম বর্ণালীকে কিছু না জানাতে। উষা একটা মুচকি হাসি হেসে বলল, এটাই তো, বর্ণালী কিছু জানতে না পারলেই তো ওর কাছে তুই পুরোপুরি কমিটেড, কোনো অসুবিধাই নেই। মানে তুই বলছিস যে আমি বর্ণালীকে না জানিয়ে মহিলাদের সঙ্গে মেলামেশা করব? হ্যাঁ, তাতে তোর মাথাটাও হালকা হবে আর প্রেম করার নতুন এনার্জিও তুই খুঁজে পাবি। তবে হ্যাঁ, যে কোনো মহিলার সঙ্গ হলে চলবে না। সুন্দর ছেলের মহিলা সঙ্গ সুন্দর হওয়া চাই। তোর কথার একটা যুক্তি আছে, এটা আমি মানছি, কিন্তু সুন্দর মহিলা কোথায় আশেপাশে? এই শুনে উষা চেয়ার থেকে উঠে গিয়ে নিরুপমের পাশে বসলো। তারপর জিজ্ঞেস করলো, কেন, আমাকে তো সুন্দরী বলে মনে হয় না? নিরুপম উত্তেজিত হয়ে উত্তর দিল, নিশ্চয়ই, তুই তো খুবই সুন্দরী, কিন্তু আমরা তো শুধু বন্ধু। তাতে কি হয়েছে? বন্ধুদের সুন্দরী বলা যায় না? আর আমি তোর এত ভালো বন্ধু বলেই তো ভরসার জায়গাটা আরো বেশি। কিসের ভরসার জায়গা? এটাই যে কিছু হলে আমি বর্ণালীকে গিয়ে কিচ্ছু বলে দেব না। এই রে, এইটা তো আচ্ছা মুশকিল হলো। আরে উষা তো এসেছিল গান শুনতে, তাহলে গিটারটা এখনো বাজছে না কেন? গিটারের টুং টুং শব্দ শোনা যাচ্ছে নিরুপমের ঘরে, কিন্তু গিটার বাজিয়ে কোনো গান হচ্ছে না। দেখে মনে হচ্ছে যে নিরুপম এখনো টিউনিং করতেই ব্যস্ত। এদিকে উষা ওর পাশে এসে বসেছে, বেশ কাছাকাছি। নিরুপম হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে গেছে। ও অন্যমনস্ক ভাবেই উষাকে জিজ্ঞেস করলো, কি হওয়ার কথা বলছিস তুই? উষা উত্তর দিল, না মানে এই যে তুই পূজার সঙ্গে বেরোচ্ছিস, বা ধর আমি তোর বাড়িতে একা গান শুনতে আসছি, এগুলোর কথাই বলছিলাম। কিন্তু তুই তো আজকে গান শুনতে এসেছিস, যাতে বর্ণালীকে পূজার ব্যাপারটা না বলে দিস। এবার আবার তুই একটু আগে বললি যে মহিলা বন্ধুদের সঙ্গে থাকলে তুই বর্ণালীকে কিছু বলবি না। যখন বলবি না, তাহলে আজকে গান শুনতে এলি যে? উষা হেসে জবাব দিল, সত্যি কথা বলতে তোর বাড়িতে গান শুনতে আসা তোর সঙ্গে সময় কাটানোর একটা অজুহাত। আর তুই কি পাগল নাকি? তোর সত্যি মনে হয় যে আমি আগ বাড়িয়ে গিয়ে বর্ণালীকে কিছু বলতাম? নিরুপম উত্তর দিল, আমার সঙ্গে আলাদা সময় কাটানোর অজুহাত মানে? কেন, আমার তোর সঙ্গে আলাদা করে আড্ডা মারার ইচ্ছে হতে পারে না? না, সেটা তো হতেই পারে,
ঠিক এই সময় নিরুপমের ফোনটা বেজে উঠল। নিরুপম আর উষা দুজনেই ফোনের স্ক্রিনের দিকে তাকালো। বর্ণালী ফোন করছে। জানি না কেন বর্ণালী ফোন করছে দেখে নিরুপম আর উষা ছিটকে বিছানার দুপাশে চলে গেল। খালি গিটারটা পড়ে থাকলো খাটের মাঝখানে। এরপর নিরুপম বেশ তাড়াহুড়ো করেই ফোনটা ধরল। ফোন ধরে নিরুপম বলল, হ্যালো, বল কি খবর? বর্ণালী বেশ রেগে যাওয়া গলায় জবাব দিল, সারাদিন তোর একবারও আমাকে ফোন করার কথা মাথায় আসে না, তাই না? নিরুপম আমতা আমতা করে বলল, আসলে আমি খেয়ে একটা ভাত ঘুম দিচ্ছিলাম, তোর এই ফোনেই ঘুম থেকে উঠলাম। এই শুনে বর্ণালীর রাগটা একটু থিতু হলো। সে গলা নামিয়ে উত্তর দিল, ও এ বাবা, তুই ঘুমোচ্ছিলি? হ্যাঁ রে, খুব গভীর ঘুমোচ্ছিলাম। তুই কি আরেকটু ঘুমোতিস? না না, উঠেই তো গেছি, তুই বল না কি বলবি। বর্ণালী কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমাদের তো অনেকদিন দেখা হয় না নিরুপম, আজকে কি দেখা করা যায়? নিরুপম খানিকক্ষণ ভেবে জবাব দিল, হ্যাঁ নিশ্চয়ই। আমি কি এখন তাহলে তোর বাড়িতে আসবো? না না, বাড়িতে আসিস না, বাড়িতে আসলে মাসিরা এসেছে, প্রচুর লোকজন। তাহলে আমি আমি কি সন্ধেবেলা তোর বাড়ির পাশের ওই চায়ের দোকানটায় আসবো? কটার সময় আসবি? ওই ধর 8:30, কফি হাউস থেকে ফেরার সময়। ঠিক আছে, আসলে আমি তোকে খুব মিস করছিলাম। আমি জানি বর্ণালী, আমিও মিস করছিলাম তোকে। আবার বর্ণালী চুপ করে গেল অল্প সময়ের জন্য, তারপর আস্তে আস্তে বলল, আই লাভ ইউ নিরুপম। নিরুপম এই শুনে একবার উষার দিকে তাকালো, যে বিছানার ওপাশ থেকে আবার নিরুপমের কাছাকাছি চলে এসেছে। উষার ঠোঁটে একটা দুষ্টু মিষ্টি হাসি লেগে আছে। উষার ওই হাসিটা দেখে নিরুপম একটু তুতলে গিয়ে বর্ণালীকে উত্তর দিল, আই লাভ ইউ টু। বর্ণালী এবার বলল, এখন তাহলে আমি রাখি, সন্ধেবেলা দেখা হচ্ছে। নিরুপম বর্ণালীর এই কথার জবাব না দিয়েই ফোন রেখে দিল। আর ফোন রাখার সঙ্গে সঙ্গে উষা নিরুপমের কোলে শুয়ে পড়ল। আর ফোন রাখার সঙ্গে সঙ্গে উষা নিরুপমের কোলে শুয়ে পড়ে অসভ্যের মতো হাসতে শুরু করলো। নিরুপম এই হাসির কারণটা ধরতে পারল না, কিন্তু তাও খুব রাগ হলো। বেশ রেগে গিয়ে ও উষাকে জিজ্ঞেস করলো, এই এই তুই হাসছিস কেন? উষা হাসি না থামিয়েই বলল, যাই বল, তুমি একদম মিথ্যে বলতে পারিস না। কিরকম প্যাথেটিক ভাবে মিথ্যে কথাগুলো বললি। এটা শুধু বর্ণালী বলে ধরতে পারেনি, আমি হলে কিন্তু তোকে হাতে নাতে ধরে ফেলতাম। এই বলে উষা আবার হাসতে শুরু করলো। নিরুপম মুখ গোমড়া করে বসে থাকলো। হঠাৎ খুব নরম গলায় উষা জিজ্ঞেস করলো, আচ্ছা নিরুপম, আমি যে তোর বাড়িতে এসেছি, এটা তুই বর্ণালীকে বললি না কেন? নিরুপম আমতা আমতা করে উত্তর দিল, আমি ঠিক জানি না, না বলার তো কোনো কারণ ছিল না। ও ও এখন আমার বাড়িতে আসতে চাইছিল, এসে তোকে দেখলে ভুল বুঝতো হয়তো। কি ভুল বুঝতো? আমরা তো শুধু বন্ধু। জানি না, পূজার সঙ্গে আমি শপিং করতে যাই জানতে পারলে যেই ভুলটা বুঝতো খানিকটা সেই রকম। এইবার দুজনেই চুপ করে গেল। উষা নিরুপমের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর দুজনেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। নিরুপম হঠাৎ বলে উঠল, বর্ণালী যদি জানতে পারে যে
তুই আর আমি আমার বাড়িতে আছি আর বাড়িতে কেউ নেই, তাহলে একটু চিন্তা করবে। সেই একই রকম নরম গলায় উষা পাল্টা প্রশ্ন করলো, কিসের চিন্তা? এটাই যে আমরা বোধহয় কিছু করে ফেলবো। আমার মতো সুন্দরী মেয়ে কোলে মাথা রেখে শুয়ে থাকলে বর্ণালীর একটু চিন্তা তো হওয়ারই কথা, তাই না? হয়তো তাই। কিন্তু তুই চিন্তা করিস না নিরুপম, আমি বর্ণালীকে কিচ্ছু বলবো না। কিন্তু আমার দুটো আবদার আছে। কি আবদার শুনি? কানে কানে বলবো, এদিকে আয়। এই শুনে নিরুপম ওর কানটা উষার ঠোঁটের কাছে নিয়ে গেল। ব্যাস, এরপরই একটা জন্ডিস কেস হয়ে গেল। বাবারে বাবা, সে কি কেলেঙ্কারি একটা ব্যাপার, বললে বিশ্বাস করবেন না। উষা নিজের ঠোঁট নিরুপমের কানের কাছে নিয়ে গেল ঠিকই, কিন্তু তার কি মনে হতে সে ঠোঁটটা কানের কাছ থেকে সরিয়ে ঠোঁটের কাছে নিয়ে গেল। না না, নিরুপমও কিন্তু একেবারেই ধোয়া তুলসী পাতা নয়। সে চাইলেই নিজের ঠোঁট এক ঝটকায় সরিয়ে দিতে পারত, কিন্তু সেটা নিরুপম করল না। দুজনেরই ঠোঁট অনেকক্ষণ খুব কাছাকাছি থাকলো। এইবার দেখার বিষয়টা হলো যে ঠোঁট দুটো মিলে যায় কি না। নিরুপম আস্তে আস্তে জিজ্ঞেস করলো, তোর শর্ত দুটো কি বললি না তো? গলা আগের থেকে আরো নরম করে উষা জবাব দিল, প্রথম শর্তটা হলো যে তুই এখন আমাকে চুমু খাবি। আশ্চর্যভাবে নিরুপম এক বিন্দুও সংকোচ করলো না, সে উষার প্রস্তাব মেনে নিল। আর পর মুহূর্তেই উষা আর নিরুপম তার চুমু খেতে শুরু করল। না, শুধু চুমুতে ওরা একেবারেই থেমে যায়নি। দুজনেরই জোয়ান বয়স, এই অনুভূতি আটকানো যায় না। যেই রোমাঞ্চকর মুহূর্ত ওদের মধ্যে তৈরি হয়েছিল তার পাল্লায় পড়ে ওরা বন্ধুত্ব, ফন্ধুত্ব, লজ্জা, ফজ্জা সব কিছুর কথা ভুলে গেল। কিন্তু এক সেকেন্ড, উষা তো নিরুপমকে দুটো শর্তের কথা বলেছিল। একটা শর্ত পূরণ করতে নিরুপম তো এখন ব্যস্ত, তবে দ্বিতীয় শর্তটা কি? রাহুল যখন ময়দান থেকে নিজের শেয়ালদার বাড়িতে ফিরে এলো তখন দুপুর 1টা বাজে। সে মনে মনে ভাবলো, আজকালকার মেয়েদের বোঝা অসম্ভব। ডেটে যাচ্ছি বলে বেরিয়ে আমার পয়সায় কফি আর স্যান্ডউইচ ছাঁটিয়ে পরের দিন এসে ডেট শব্দের অন্য মানে বোঝাতে বসেছিল সোনালি। আর শুধু তাই নয়, এমন সর্বনেশে মেয়ে যে একবারও আমাকে বলেনি যে ও একটা প্রেমের সঙ্গে এখনো জড়িয়ে আছে। এই জটিল মনস্তত্ত্ব বোঝার থেকে সব মোহ মায়া ত্যাগ করে হিমালয় গিয়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার ঢের বুদ্ধিমানের কাজ। কিন্তু ওই যে বলেছিলাম, আমাদের রাহুল বাবু এইসব নিয়ে বেশিক্ষণ মাথা ঘামায় না। তাই মুহূর্তের মধ্যে সব ভুলে গিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করে রাহুল একটা ভাত ঘুম দেওয়ার মতলব করছিল। বালিশে মাথা রেখে সবে একটু ঘুমের দেশে পাড়ি দিতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোন বাজছে দেখে রাহুল একটু বিরক্তই হলো। কি জ্বালা, জীবনে কেউ শান্তিতে থাকতে দেবে না। মহিলারা জীবন নষ্ট করছে আর এই ফোনটা ওর ভাত ঘুম নষ্ট করছে। কিন্তু যখন রাহুল দেখলো যে ফোনটা বিনয় করছে তখন তার বিরক্তি উধাও হয়ে গেল। বিনয় গতকাল ওই রকম হুট করে উঠে চলে যাওয়ার পর থেকে আর রাহুলের সঙ্গে ওর কথা হয়নি। বিনয়ের মতন ঠান্ডা মাথার ছেলে হঠাৎ এরকম একটা কাজ কেন করলো সেটা কিছুতেই বুঝতে পারছিল না রাহুল। আর এখন তাকে সেই বিনয়ই ফোন করছে। রাহুল মনে মনে ভাবলো, আপাতত বন্ধুর জন্য নিজের ভাত ঘুম বর্জন করে একটা লম্বা কথোপকথনের জন্য প্রস্তুত হয়ে নেওয়া ভালো। নিজেকে এই কথা বুঝিয়ে রাহুল তড়াক করে বিছানা থেকে উঠে বসলো। তারপর বিনয়ের ফোনটা ধরে বলল,
আরে বিনয় বল, কি খবর তোর? লাইনের ওপার থেকে রাহুল বিনয়ের গলা শুনতে পেল। তার গলার আওয়াজ খুব ক্ষীণ। বিনয় বলল, তুই কি এখন খুব ব্যস্ত? রাহুল উত্তর দিল, না তো, এই একটু খেয়ে দে ঘুমো ভাবছিলাম। ও, ঘুমোচ্ছিলি? আমি কি খুব বিরক্ত করলাম ভাই? এই এত ন্যাকামি করিস না তো বিনয়, বল না কি বলবি? বিনয় কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, যদি খুব অসুবিধে না থাকে আমার সঙ্গে এখন একটু কলেজ স্কোয়ারে দেখা করতে পারবি? অন্য সময় হলে রাহুল বিনয়ের এই প্রস্তাবে সরাসরি না করে দিত, কিন্তু বিনয়ের মাথায় কোনো একটা চাপ চলছে এটা রাহুল গতকালই বুঝতে পেরেছে। ওর কথা যত তাড়াতাড়ি সম্ভব শোনাটা খুব জরুরি। রাহুল কোনো উত্তর দিচ্ছে না দেখে বিনয় আবার জিজ্ঞেস করলো, কিরে রাহুল, আসবি? এবার রাহুল জবাব দিল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন আসবো না, এক্ষুনি বেরোচ্ছি। কিন্তু তুই আগে বেরো, গড়িয়া থেকে মেট্রো করে আসবি তো? আমার তো শিয়ালদা থেকে যেতে খুব বেশি হলে 15 মিনিট লাগবে। হ্যাঁ আমি বেরোচ্ছি এক্ষুনি, তুই 10-15 মিনিট পর বেরিয়ে পড়িস। এই বলে বিনয় ফোন রেখে দিল। রাহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে গেল। ভাত ঘুম আর বন্ধুত্বের মধ্যে বোধহয় সবসময় বন্ধুত্বই জিতে যায়। যদি না যেতে তাহলে আপনাদের অভ্যেস খারাপ। একটা সুন্দর বাঙালি ভুঁড়ি হলো বলে। রাহুল যখন কলেজ স্কোয়ারে পৌঁছলো তখন ঘড়িতে 2:30 বাজে। গরমে দরদর করে ঘামছে রাহুল। 15 মিনিটের মধ্যে ওর শুকনো পরিষ্কার রুমালটা থেকে টপ টপ করে ঘাম পড়ছে। ঘুমের হাতছানিতে সাড়া না দিয়ে সে এই গ্রীষ্মকালে কলেজ স্কোয়ারের বেঞ্চে এসে বোকার মতো বসে আছে। বিনয়ের বক্তব্য যদি জোরালো না হয় তাহলে এত খাটনি করে কি লাভ? পর মুহূর্তেই রাহুল মনে মনে ভাবল, না না, বিনয় তো আমার ভালো বন্ধু, ও যদি আমাকে নেহাত চা খেতে এখানে ডাকে তাহলেও মন্দ কি? ওর সঙ্গে তো অনেকদিন আলাদা করে আড্ডাও মারা হয় না। বন্ধুর সঙ্গে সময় কাটানো তো খুব ভালো ব্যাপার। আসলে রাহুল নিশ্চিন্ত যে বিনয়ের জীবনে চাপের কিছু একটা হয়েছে, না হলে ও এইভাবে রাহুলকে কলেজ স্কোয়ারে আসতে বলতো না। কিন্তু গরমটা তো নেহাত কম নয়, তাই বাই চান্স যদি বিনয় বোকা কিছু একটা বলবে ভেবে থাকে তাহলে চটে গেলে হবে না, শান্ত থাকতে হবে। তাই রাহুল আগে থেকে নিজের মনকে বুঝিয়ে রাখছে। রাহুলের এই ভাবনা আর বেশি দূর অগ্রসর হতে পারল না, কারণ বিনয় চলে এসেছে আর এসে ওর পাশে চুপচাপ বসেছে। কিছুক্ষণ দুই বন্ধু কোনো কথা বলল না। তারপর রাহুল একটু বিরক্ত হয়েই বিনয়কে বলল, আমরা কি গরমের মধ্যে এইভাবেই বসে থাকবো, নাকি তোর সত্যি কিছু বলার আছে? বিনয় আস্তে আস্তে বলল, বলার আছে, কিন্তু বিষয়টা একটু সেন্সিটিভ। আমাকে আগে মাথার মধ্যে পুরোটা গুছিয়ে নিতে দে, তারপর বলছি। রাহুল যদিও মুখে বলল, আচ্ছা ঠিক আছে বুঝেছি, তুই সময় নে, কিন্তু মনে মনে ও ভাবল, বিনয় এমন করছে যেন অ্যাটমিক বোমার ফর্মুলা আবিষ্কার করে ফেলেছে। আর যখন আসল কথাটা বলবে তখন দেখা যাবে যে কথাটা আসলে ওর পেট খারাপ নিয়ে। বিনয়কে তো আর রাহুল আজকে দেখছে না, ওদের বন্ধুত্বের প্রায় 5 বছর হয়ে গেল। কোনোদিন এই নিয়মের হেরফের হয়নি। তবে ভাবতে গেলে কোনোদিন বিনয় কফি হাউসের টেবিল ছেড়ে উঠে চলেও যায়নি। তাই আনপ্রেডিক্টেবল কিছু একটা হওয়ার চান্স আছে। ব্যাপারটা 50-50। মিনিট 2 পর বিনয় বলতে শুরু করলো, আর শুনে বোঝা গেল যে সে মাথার মধ্যে ওর বক্তব্যটা মুখস্থ করার মতো করে গুছিয়েছে, কারণ ও একবারও নিঃশ্বাস নেয়ার জন্যেও থামল না। দেখ, আমি উদরপিণ্ডি বুদোর ঘাড়ে না চাপিয়ে খোলাখুলি তোকে সব গুছিয়ে বলছি। আমি বেশ কয়েক মাস ধরে উষাকে একটু অন্য চোখে দেখছি। মানে আমার রোজ বাড়ি গিয়ে ওর কথা মনে পড়ছে, ওর সঙ্গে বারবার দেখা করতে ইচ্ছে করছে। আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি, তারপর যত সময় গেল তত আমি নিশ্চিত হলাম যে আমি প্রেমে পড়েছি। তাই গতকাল সকালে উষাকে একবার দেখা করতে বলেছিলাম। দেখা করে আমি ওকে বলে দিয়েছি যে আমি ওকে ভালোবাসি। নিজের কথা শেষ করে বিনয় একটু হাঁপাতে শুরু করলো। এতটা কথা এক টানে বললে যা হয় আর কি। কিন্তু এদিকে রাহুলের অবস্থা খুব খারাপ।
সে স্তম্ভিত হয়ে নিজের বন্ধুর দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে যে সে যা শুনল তার থেকে ওর মাথায় বাজ পড়ে ও মরে গেলে বোধহয় তুলনায় পরিস্থিতিটা একটু সহজ হতো। রাহুল অন্তত নিজের মনকে এইটুকু বলে সান্ত্বনা দিতে পারল যে এই গরমে দুপুরে কলেজ স্কোয়ারে আসাটা সার্থক। কিন্তু পরমাণু বোমাটা বিনয় এভাবে কোনো সাবধান বার্তা না দিয়ে ফেলবে এটা রাহুল কোশমিন কালেও ভাবেনি। অনেক ভেবেচিন্তে রাহুল এই প্রশ্নটা করল। উষা তোকে কি জবাব দিল? বিনয় এক নিঃশ্বাসে নিজের কেলেঙ্কারির কথা বলে মাথাটা নামিয়ে বসেছিল। রাহুলের এই প্রশ্ন শুনে সে মাথা তো তুলল, কিন্তু যেই কাচুমাচু মুখটাও করল তাতে রাহুল পরিষ্কার বুঝতে পারল যে উষা এই প্রেম নিবেদনের উত্তরে নাই বলেছে। এবার বিনয় রাহুলকে একটা মোক্ষম প্রশ্ন করল। বিনয় চাপা গলায় জিজ্ঞেস করল, আচ্ছা রাহুল, এবার আমি কি করব? সত্যি তো এইবার বেচারা বিনয় কি করবে? বাবারে বাবা, এই বন্ধুত্বের বিনুনিগুলোতে যা জট পাকছে তাতে আমারই সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা একটু মনে রাখুন কিন্তু, হ্যাঁ, কারণ আমি ভুলে গেলে নিশ্চয়ই মনে করিয়ে দেবেন। আসলে কি বলুন তো, এই গল্পটা বেশ জটিল তো, তাই আমি ঠিক এক লাইনে গল্পটা গুছিয়ে বলতে পারছি না। একটা ঘটনা কলেজ স্কোয়ারে ঘটছে, তো আরেকটা ঘটনা ময়দানে ঘটছে। একটা ঘটনা সল্ট লেকে ঘটছে, তো আরেকটা ঘটনা ঘটছে শিয়ালদায়। আর ঘটনাগুলো ঘটছেও তো একই সময়। আমি একা মানুষ, এত জায়গায় একসঙ্গে কি করে যাই বলুন তো? তাই এই গল্পের ট্র্যাকটা ঠিক সোজা না। আঁতেল ভাষায় যাকে বলে নন লিনিয়ার। তবে হ্যাঁ, এটা আগেও বলেছি, এই গল্পটা এলোমেলো বলেই আমার এত পছন্দ হয়েছে, না হলে হয়তো হতো না। যাই হোক, এদিক ওদিকের বক্তব্য ছেড়ে এবার আমরা ফিরে যাই। না, আমরা আর কলেজ স্কোয়ারে বিনয় আর রাহুলের কাছে ফিরে যাব না। ওদিকে উষা আর নিরুপমের গল্পটা অর্ধেক ছেড়ে আমি চলে গেছিলাম। আমরা বরং ওইখানেই ফিরে যাই, নিরুপমের বাড়িতে। নিরুপম আর উষা যে দুজনে মিলে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটাচ্ছে সেটা তারা তখন বুঝতে পারেনি। চুমুটায় আটকে গেলে তাও কিছুটা সামাল দেয়া যেত, কিন্তু ওই যে বললাম, জোয়ান বয়স, হ্যাঁ। তাই একবার ঠান্ডা বাতাসের ছোঁয়া লেগে একটা গলা খাকরানি মুহূর্তের মধ্যে হুপিং কাশিতে পরিণত হয়। হুপিং কাশির পর্ব শেষ করে এখন উষা আর নিরুপম চুপচাপ বসে আছে। ব্যাপারটা যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে এটা কি ওরা বুঝতে পেরেছিল? আমার তো মনে হয় না। নিরুপম হঠাৎ অসহায় হয়ে বলে উঠল, আমি এবার বর্ণালীকে কি বলবো? যদিও হুপিং কাশির চক্করে আমাদের উষাও একটু ঘেঁটে গেছিল, তবে উষা তুলনায় অনেকটা শান্ত, নির্বিকারও বলা যেতে পারে। উষা উত্তর দিল, কিছুই বলবি না, তুই তোর মতো প্রেম কর বর্ণালীর সঙ্গে। আমি তো আগেই বলেছিলাম যে আমাকে তুই ভরসা করতে পারিস, আমি কাউকে কিছু বলবো না, বর্ণালীকে তো একেবারেই নেই। নিরুপম অন্যমনস্ক ভাবে কি একটা ভাবছিল। ভাবতে ভাবতেই সে উষাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোর একটা শর্ত তো ছিল যে আমার তোকে চুমু খাওয়া, কিন্তু দ্বিতীয় শর্তটা কি ছিল? এত কিছুর মাঝখানে তো ওটা জানা হলো না। উষা এটা শুনে একটু হাসলো, তারপর বলল, এই শর্তটা তোকে রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, শুনে ভালো লাগলে হ্যাঁ বলিস। সে না হয় বুঝলাম, কিন্তু শর্তটা কি? এটা শর্ত না, প্রস্তাব বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তো প্রস্তাবটাই বল। তুই যদি চাস তাহলে আমি
মাঝে মাঝে তোর বাড়িতে একা গান শুনতে আসতে পারি। এই বলে উষা নিরুপমকে একটা চোখ মারল। একা গান শুনতে আসার যে কি মানে সেটা বোধহয় এতক্ষণে আমি, আপনি আর নিরুপম সবাই বুঝে গেছি। নিরুপম পাল্টা প্রশ্ন করলো, তার মানে তুই বলছিস যে আমি বর্ণালীকে বারবার ঠকিয়ে যাব? উষা জবাব দিল, একটা কথা বলবো, একবার ঠকানো যা, বারবার ঠকানো তাই। একবার জোচ্চুরি করলেও সে জোচ্চর, আর বারবার করলেও জোচ্চর। এবার বাকিটা তোর সিদ্ধান্ত, সবটা তো আর আমি বলে দিতে পারি না। আমি তোকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কর না। নিরুপম এরপর কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নীরবতা ভেঙে বলল, আমি আর তুই তো অনেক দিনের বন্ধু। সেই কবে থেকে কফি হাউসে নিয়মিত আড্ডা মারছি। আমার আর তোর মধ্যে যে বন্ধুত্বের থেকে বাড়তি কোনো সম্পর্কের সম্ভাবনা আছে এটা তো আমার কোনোদিনও মনে হয়নি। হঠাৎ আজকে কি হলো বলতো? উষা আস্তে আস্তে উত্তর দিল, সত্যি কথা বলতে কি আমিও জানি না। আজকে তোর বাড়ি এসে আমি তোর প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম। এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি তোকে দিতে পারবো না। হয়তো আমাদের এই মিলিত আকর্ষণের অনুভূতিটা এতদিন চাপা ছিল, হতেই পারে। কারণ আমি আর তুই এরকম আলাদা করে সময় কাটাইনি, কাটালেও হাতে গুনে কয়েকবার। দেখা হয়েছে যখন পুরো গ্রুপ ছিল। হ্যাঁ, মিলিত আকর্ষণ তো ছিলই, আমিও আজকে সেটা বুঝতে পেরেছি। তাহলে এবার বল, আমার আর তোর এই নতুন ব্যাপারটা চলবে নাকি তুই বর্ণালীর কাছে সৎ থাকতে চাস? নিরুপম দাড়িতে হাত বুলোতে শুরু করলো। গভীর চিন্তায় থাকলে ও এটা মাঝে মাঝেই করে, আর এই ক্ষেত্রে তো চিন্তা করাটাই স্বাভাবিক। নিরুপম ইতস্তত করছে দেখে উষা নরম গলায় বলল, তুই এত চাপ খাস না, তোকে এক্ষুনি ভেবে সিদ্ধান্ত নিতে হবে এমন তো নয়। সময় নিয়ে আমাকে জানাস, হ্যাঁ না যাই বলবি। এবার নিরুপম প্রশ্ন করলো, আচ্ছা, আমাকে কয়েকটা কথা বল। শুনি কি কথা? আমার প্রেম আর এটা একসঙ্গে চললে তোর কোনো অসুবিধে নেই বলছিস? কারণ আমি এই মুহূর্তে আমার প্রেমটা এভাবে কাটাতে পারবো না। না না, একেবারেই অসুবিধে নেই। আরে আমরা তো আর নতুন করে প্রেম করতে যাচ্ছি না। আর আমি জানি এইভাবে একটা 1.5 বছরের সম্পর্ক ছেড়ে দিয়ে আসা সম্ভব নয়। তুই চাইলে দুটো একসঙ্গেই চলবে। আর এটা পুরোপুরি ক্যাজুয়াল সম্পর্ক তো? হ্যাঁ একেবারেই, যাকে ইংরেজিতে বলে নো স্ট্রিংস অ্যাটাচড। এখানে কোনো এক্সট্রা চাপ নেওয়ার কেস নেই। আর আমি আর তুই তো আগে থেকেই বন্ধু, আমাদের বোঝাপড়াতে সমস্যা হবে বলে তো আমার মনে হয় না। না, তা হয়তো হবে না। আবার কিছুক্ষণ নিরুপমের ঘরে নিস্তব্ধতা নেমে এলো। নিরুপম হঠাৎ জিজ্ঞেস করলো, এই উষা, চা খাবি? বাড়িতে ইলেকট্রিক কেটলি আর টি ব্যাগ দুটোই আছে, অসুবিধা হবে না। উষা উৎসাহ নিয়ে জবাব দিল, উফ, আমি অপেক্ষা করেছিলাম কখন তুই চা খাওয়ার কথা বলবি, অবশেষে বললি। চল রান্নাঘরে যাবো তো। হ্যাঁ। 5 মিনিটে চা তৈরি হয়ে গেল। উষা যত্ন করে সেই চা দুটো আলাদা কাপে ঢালল। চা খাওয়া শেষ করে উষা কাপ দুটো আবার রান্নাঘরে রাখতে যাবে, এমন সময় হঠাৎ নিরুপম বলল, আমি রাজি। উষা প্রথমে কথাটা বুঝতে না পেরে বলল, কিসের কথা হচ্ছে? তোর দ্বিতীয় শর্তে আমি রাজি। এই শুনে উষা আলতো করে হাসল, তারপর চায়ের কাপ দুটো মেজে আবার জায়গায় রেখে দিল। উষা আবার এসে ডাইনিং টেবিলে নিরুপমের পাশে বসল। নিরুপম মিচকে শয়তানের মতো জিজ্ঞেস করলো, এই আনন্দে কি আমরা আরেকবার চুমু খাবো? এটা শুনে উষা বেশ জোরেই হেসে ফেলল, তারপর বলল, তুই এত বজ্জাত ছেলে এটা তো আমি আগে জানতাম না। আগে জানলে কি করতিস? এই কথার উত্তর উষা দিল না। আশ্চর্যভাবে উষা হঠাৎ অন্যমনস্ক হয়ে গেল। নিরুপম প্রশ্ন করলো, কি হলো উষা, কি ভাবছিস? উষা চাপা গলায় পাল্টা প্রশ্ন করলো, আমার তোকে একটা কথা বলার ছিল। কি কথা? উষা কিছু একটা বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু ঠিক এই সময়
নিরুপমের ফোনটা বেজে উঠল। উষা আর নিরুপম দুজনেই দেখল যে বর্ণালী ফোন করছে। এটা দেখেই তো দুজনে আঁতকে উঠল। আর উষা নিরুপমকে কি কথা বলতো সেটা আর জানা হলো না। বর্ণালী ফোন করছে দেখে নিরুপম আঁতকে উঠল। উষা ওকে কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। আমি জানি যে উষার এই কথাটা বলা খুব প্রয়োজন ছিল। আজকে বর্ণালী ফোন না করলে বা একটু পরে করলে হয়তো উষা নিরুপমকে ওর মনের ভেতরের কথাটা বলে দিত। কিন্তু এই না বলা কথাগুলো জমে থেকেই তো ভালো গল্প তৈরি হয়, তাই না? আর এই গল্পের জনার হলো ঘাঁটা জনার। আশেপাশে সব কিছু একটু ঘেঁটে না গেলে ব্যাপারটা ঠিক জমবে না। তাই গল্প যেরকম এগোচ্ছে এগোতে দেয়া যাক। বর্ণালীর ফোনটা প্রথমবার বেজে গেল। নিরুপম ধরার সাহস পেল না। এদিকে উষা ঠায় দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না। নিরুপমের ফোনে বর্ণালী আবার ফোন করল। এইবার নিরুপম অসহায়ের মতো উষার দিকে তাকালো। নিরুপম কিছু বলার আগেই উষা নিরুপমকে বলল, দেরি করিস না, ফোনটা ধরে নে। একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে নিরুপম ফোনটা ধরল। ফোনটা ধরে নিরুপম বলল, হ্যাঁ হ্যালো, বল বর্ণালী। বর্ণালী একটু উত্তেজিত হয়ে জবাব দিল, তুই কোথায় ছিলিস? অনেকক্ষণ ধরে ট্রাই করছি। প্রথমে আনরিচেবল বলছিল, তারপর রিং হলো কিন্তু ধরলি না। আমতা আমতা করে নিরুপম বলল, আমি তো বাড়িতেই বাথরুমে ছিলাম, ফোনটা বাইরে ছিল। আসলে একটু পেট খারাপ হয়েছে বলে মনে হচ্ছে। তুই যে কি ছাইপাস খাস, ঘন ঘন পেট খারাপ হয় কি করে তোর? আচ্ছা যাই হোক, দরজা খোল, আমি উপরে আসছি। বর্ণালীর এই কথা শুনে নিরুপম এতটা ভয় পেয়ে গেল যে ভয়ের চোটে ফোনটা কেটেই দিল। উষা এবার জিজ্ঞেস করলো, কি হয়েছে, ফোনটা কেটে দিলি কেন? নিরুপম প্রায় কাঁদো কাঁদো অবস্থায় উত্তর দিল, সর্বনাশ হয়ে গেছে উষা। বর্ণালী বোধহয় নিচে দাঁড়িয়ে আছে, ও বলছে ওপরে আসবে। ও কি এরকম তোকে না বলে মাঝে মাঝেই তোর বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, কফি হাউসে যাওয়ার আগে একবার আমরা দুজনে মন্টুদার দোকানে চা খেয়ে যাই। প্রথম দিকে ও ফোন করতো, জিজ্ঞেস করতো আসবে কিনা। তারপর আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, আর ফোন করার কথা আলাদা করে মাথায় আসতো না। হ্যাঁ, একেবারে এখানে এসে বর্ণালী ফোন করতো। তাই আজকেও বর্ণালী ফোন না করেই চলে এসেছে। ও কি রোজ উপরে আসার কথা বলে? না, সেটা বলে না, আজকেই প্রথম বলল। এই শুনে উষা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আস্তে আস্তে বলল, এর একটাই মানে দাঁড়ায়, ও নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে। নিরুপম দেখল ওর ফোনে বর্ণালী আবার ফোন করছে। ভয়ঙ্কর চাপ খেয়ে এবার নিরুপম ঘরে পায়েচারি করতে শুরু করলো। হঠাৎ পায়েচারি থামিয়ে নিরুপম উষাকে প্রশ্ন করলো, এবার আমি কি করব উষা? বর্ণালীর ফোনটা আবার বেজে থেমে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে বর্ণালী আবার নিরুপমকে ফোন করলো। এটা হওয়া খুবই স্বাভাবিক। তার প্রেমিকা তার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে জেনেও নিরুপম ওর ফোন ধরছে না। এই রকম হলে তো পরপর ফোন আসবেই। এবার উষা দৃঢ়ভাবে নিরুপমকে বলল, এই এক্ষুনি কল ব্যাক কর, বর্ণালীকে বল ওপরে আসতে। নিরুপম পাল্টা প্রশ্ন করল, সে না হয় বললাম, কিন্তু ও ওপরে এসে তোকে দেখতে পেলে তো সব শেষ হয়ে যাবে। ওটা নিয়ে কোনো চিন্তা নেই, আমি আপাতত তোর মা বাবার ঘরের বাথরুমে লুকিয়ে থাকছি।
বাকিটা কিভাবে সামলাবি সেটা তোর ব্যাপার। উত্তরের অপেক্ষা না করে উষা নিজের ঘোষিত গন্তব্যে চলে গেল। একটা হাসি মুখ নিয়ে বর্ণালী দাঁড়িয়ে আছে। নিরুপমও বর্ণালীকে দেখে হাসল। তারপর নিরুপম বলল, ভেতরে আয়। বর্ণালী চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকে এলো। নিজের হ্যান্ডব্যাগটা লিভিং রুমে রেখে ও সোজা নিরুপমের ঘরে চলে গেল। নিরুপম শেষ একবার ওর বাবা মার ঘরের বাথরুমের দিকে তাকালো, তারপর বর্ণালীর পিছু নিল। ঘরে ঢুকতেই বর্ণালী ওকে জিজ্ঞেস করলো, তুই গিটার বাজাচ্ছিলি? নিরুপম উত্তর দিল, হ্যাঁ, আজকে বিশেষ কাজ ছিল না, তাই বসে বসে গিটারটা নিয়ে টুংটাং করছিলাম। যাক, গিটারের স্ট্রিংগুলো অবশেষে সারিয়েছিস জেনে ভালো লাগলো। কয়েকদিন ধরে খুব গান গাইতে ইচ্ছে করছিল, তাই আগের দিন কফি হাউস থেকে ফেরার সময় গিটারের স্ট্রিং কিনে বাড়ি ফিরলাম। এইবার বর্ণালী হেসে বলল, তাহলে কি আমার প্রেমিক আমাকে গিটার বাজিয়ে একটা গান শোনাবে? নিরুপমের এই কথাটা শুনে ভীষণ অস্বস্তি হলো, কারণ এই একই কথা ওকে উষাও বলেছিল। শুধু তার কথায় প্রেমিক শব্দটা ছিল না। নিরুপম কোনো উত্তর দিচ্ছে না দেখে বর্ণালী আবার বলল, কি রে, আমাকে গান শোনাবি না? নিরুপম থতমত খেয়ে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। বিছানা থেকে গিটারটা নিয়ে কি গান করবে ভাবছে, এমন সময় বর্ণালী জিজ্ঞেস করল, এই তোর গলায় ওই লাল দাগটা কিসের? নিরুপমের মাথায় যেন বাজ পড়ল। সে মনে মনে ভাবল, কিসের লাল দাগের কথা বলছে বর্ণালী? আর কথা না বাড়িয়ে নিরুপম উঠে গিয়ে আলমারির আয়নাটার সামনে দাঁড়ালো। তারপর আয়নায় ওর গলার দিকে লক্ষ্য করল। গলায় চোখ যেতেই ওর সারা শরীর যেন অবশ হয়ে গেল। ওর গলার যে দাগটার কথা বর্ণালী বলছে, ওটা যে সে দাগ নয়। ওই দাগটা ওর আর উষার কেলেঙ্কারি কাণ্ডের একটা আস্ত প্রমাণ। ইংরেজিতে যাকে বলে লাভ বাইট। এবার কি করবে নিরুপম? কি বলে এই দাগের হিসেব মেলাবে? এখন ঘড়িতে 5টা বাজে। কলেজ স্কোয়ারে কোনো একটা লোকাল ক্লাব গানের অনুষ্ঠান আয়োজন করেছে। সেখানে নাকি কয়েকজন নামি দামি শিল্পী আসবে। কিন্তু যখনই ওই ক্লাবের সদস্যদের জিজ্ঞেস করা হচ্ছে যে এই গায়ক বা গায়িকা কারা, তারা একে অপরের দিকে হাঁ হাঁ করে তাকিয়ে আছে। লোকের কৌতূহলের ঢেউ সামলাতে না পেরে একজন ক্লাবের মাতব্বর মাইকে গিয়ে ঘোষণা করলো, আজকে আমাদের এখানে গান গাইতে আসছে কিশোর কুমার। হ্যাঁ, এটা আবার হয় নাকি? কিশোর কুমার তো সেই কত বছর আগে গত হয়ে গেছেন। মৃত মানুষ কি আজকাল গান গাইতে আসছে? স্বর্গে কি হঠাৎ টাকার দরকার পড়েছে যে কিশোর কুমার আবার ইহলোকে নেমে এসে মধ্য কলকাতায় গান শোনাচ্ছে? এইরকম নানান অদ্ভুত প্রশ্ন লোকের মাথায় ঘুরপাক খেতে থাকলো। ওই মাতব্বর লোকটা তার ঘোষণা করে বেশ সন্তুষ্ট মুখ নিয়ে স্টেজে দাঁড়িয়েছিল। একজন বয়স্ক লোক প্রায় দৌড়তে দৌড়তে এসে স্টেজে উঠে গেল আর ওই মাতব্বরের মাথায় একটা জোর গাঁটটা মারল, একেবারে ফেলুদা স্টাইলে। মাতব্বর লোকটা কাঁচুমাচু মুখ করে তার ক্লাবের সিনিয়রের দিকে তাকিয়ে থাকলো। মাইকটা নামিয়ে নিয়েই জিজ্ঞেস করলো, কি হয়েছে কার্তিকদা, আমি কি ভুল বললাম? কার্তিকদার হাতে কোনো মাইক ছিল না, তাও সে এতটাই জোরে চিৎকার করলো যে মাতব্বরের হাতের মাইকটা
কার্তিকদার গলার আওয়াজ ধরে নিল। কার্তিকদা রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দিল, আরে গর্ধব, আজকের অনুষ্ঠানে একজন কিশোর কণ্ঠী আসবে, আর তুই বলে দিলি যে কিশোর কুমার আসবে। মৃত লোক কি করে কোনো অনুষ্ঠানে গান গাইতে আসতে পারে? তোর কি সব জ্ঞান লোপ পেয়েছে? এই সব ঘটনাকে কেন্দ্র করে কলেজ স্কোয়ারে একটা হাসি ঠাট্টার পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই কলেজ স্কোয়ার চত্বরে অনেকের মুখে হাসি থাকলেও দুজনের মুখে হাসির লেশমাত্র নেই। সেই দুজনের সঙ্গে আপনাদের পরিচয় আছে, বিনয় আর রাহুল। তাদের মুখে হাসি কি করে থাকবে বলুন? একদিকে বিনয় মনে খুব জোর ধাক্কা খেয়েছে, আর অন্যদিকে বিনয়ের ব্যর্থ প্রেম প্রস্তাবের গল্প শুনে রাহুল ঘেঁটে ঘ হয়ে গেছে। তার ওপর বিনয় রাহুলকে একটা মোক্ষম প্রশ্ন করেছে, আচ্ছা রাহুল, এবার আমি কি করব? এই প্রশ্নের কোনো রকম উত্তর রাহুলের মাথায় আসছে না। রাহুল অনেকক্ষণ নানান কথা ভেবে তারপর জবাব দিল, প্রথম জিনিস যেটা তুই করবি সেটা হলো উষাকে পাওয়ার আশা ছেড়ে দে। তোর প্রেম প্রস্তাব যে ব্যর্থ সেটা মেনে নে। বিনয় চাপা গলায় উত্তর দিল, কিন্তু এটা তো খুব কঠিন কাজ। এইবার রাহুল বিনয়কে মুখ ঝামটা দিয়ে বলল, তোমাকে কে বলেছিল বাবু যে প্রেম জিনিসটা সহজ? এখানে যা করতে হবে সব কঠিন কাজ, সহজ কিছু নেই। তাই বেশি কথা না বলে আগে আমি যা বলছি সেটা শোন। এই মুখ ঝামটা খেয়ে বিনয় একটু সোজা হয়ে বসল। তারপর বলল, আমার বাকি করণীয়গুলো একটু বল। হ্যাঁ, তোর দ্বিতীয় করণীয় হলো উষাকে একেবারে ইগনোর করা। এটা করলে আমার কি লাভ হবে? মাঝে মাঝে প্রেম প্রস্তাবে পাত্তা না দেয়া খুব কাজে আসে। কি করে? একজনের সঙ্গে আরেকজন কতটা ঘনিষ্ঠ সেটা এরকম রোজ দেখা করে কথা বলে বোঝা যায় না। যখন যোগাযোগে একটা বিচ্ছেদ ঘটে তখনই একজন মানুষের আসল গুরুত্ব বোঝা যায়। তাই আমি বলছি, তুই প্রথমত উষার সঙ্গে কিছু হওয়ার আশা রাখিস না, আর দ্বিতীয়ত ওর সঙ্গে কম কথা বল, ওকে কম পাত্তা দে। তোর এই দূরে সরে যাওয়া নিয়ে যদি সে বিচলিত হয় তাহলে ভালো, নয়তো বুঝবি এটা কোনো দিনই হওয়ার ছিল না। বিনয় পুরো সময়টা চুপ করে থাকলো। সে যেন আস্তে আস্তে রাহুলের কথাগুলো বোঝার চেষ্টা করছে, আত্মস্থ করার চেষ্টা করছে। বিনয় অনেকক্ষণ পর বলল, তুই যা বলছিস আমি পুরোটাই বুঝলাম। এবার রাহুল বলল, আর আরেকটা কথা, হ্যাঁ বল না। এই ব্যাপারটা শুধু নিজের মধ্যে চেপে রাখিস না। নিজের মধ্যে কোথায় চেপে রাখলাম? এই তো তোকে বললাম। আমি জানি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে গ্রুপের বাকিদেরও বল। সবাইকে বললে তো এটা উষার কানেও যাবে, তাই না? ঠিক কথা। আচ্ছা, সবাইকে বলার দরকার নেই, অন্তত আজকে কেতকী আর পূজা আসলে ওদেরকে আলাদা করে বলিস। আমি একা তোকে যেই মরাল সাপোর্টটা দিতে পারবো, লোকবল বাড়লে সেই সাপোর্টের শক্তিও বাড়বে। আমি এটা ভেবেই বললাম, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আবার দুজনে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হঠাৎ করে বিনয় বলল, এই কেতকী আর পূজাকে তাহলে ফোন করি। ওরা যদি এখন কফি হাউসে ঢুকতে পারে তাহলে আমি ওদের খোলাখুলি সব বলতে পারবো। কারণ উষা আর নিরুপম এখনো তোকে বা আমাকে ফোন করেনি, মানে ওরা একটু পরে ঢুকবে। এই এক কাজ কর, কেতকীকে একটা ফোন কর।
বিনয়ের কথা মতো রাহুল কেতকীকে ফোন করলো। অনেক হ্যাঁ হুঁ করার পর রাহুল ফোন রেখে বলল যে পূজা আর কেতকী দুজনেই কলেজ স্কোয়ারে আসছে। যা কথা বলার এইখানেই বলবে, কারণ কথাবার্তার মাঝখানে উষা বা নিরুপম চলে এলে থেমে যেতে হবে। তার থেকে পুরো কথা শেষ করে তারপরেই কফি হাউসে যাওয়া ভালো। আধ ঘন্টার মধ্যেই পূজা আর কেতকী দুজনেই কলেজ স্কোয়ারে পৌঁছে গেল। গভীর আলোচনা শুরু হওয়ার আগে কেতকী নিজের ব্যাগ থেকে একটা বই বের করে রাহুলের দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, তুই তো আর আমার বাড়িতে এসে বইটা নিলি না, তাই আমি আজকে ভাবলাম দেখা যখন হবেই তখন তোকে বইটা দিই। পুরোটা পড়বি কিন্তু, আর পড়ে জানাবি কেমন লাগলো। কেতকীর এখনো ওই বইয়ের ব্যাপারটা মনে আছে জেনে রাহুল খুব খুশি হয়ে গেল। একটা চওড়া হাসি হেসে ও কেতকীকে বলল, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা দিলাম যে আমি পুরোটা পড়ব, আর পড়ে তোর সঙ্গে এইটা নিয়ে বিস্তারিত আলোচনাও করব। পূজা বলল, তোদের হয়ে গেছে তো বই নিয়ে কথাবার্তা, তাহলে এবার বিনয়কে একটু কথা বলতে দে। তারপর পূজা বিনয়ের দিকে তাকিয়ে বলল, বল বিনয়, আমাদের সবটা খুলে বল। বিনয়ের থেকে সবটা শোনার পর কেতকী আর পূজা বিস্ময় ভরা দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। ওরা যেন ওই কয়েক সেকেন্ডের চোখাচোখিতে মনে মনে একটা অঙ্ক কষে নিল। বিনয় আর উষার একটা অ্যাঙ্গেল, নিরুপম আর উষার একটা অ্যাঙ্গেল, আর পূজা আর নিরুপমের একটা অ্যাঙ্গেল। তারপর এই ভাবনাকে বেশি দূর এগোতে না দিয়ে পূজা আর কেতকী দুজনেই নিজেদের থেকে চোখ সরিয়ে নিল। এবার রাহুল কেতকী আর পূজাকে বলল যে ও বিনয়কে কি অ্যাডভাইস দিয়েছে। দুজন মহিলাই রাহুলের অ্যাডভাইসকে বাহবা দিল। ওরা বিনয়কে বলল যে রাহুল যেটা বলছে সেইটা ছাড়া বিনয়ের আর কিছুই করার নেই। এই আলোচনা এর পর করলে কথাগুলো গোল গোল ঘুরবে এটা ভেবে রাহুল, বিনয়, পূজা আর কেতকী কফি হাউসের দিকে এগোতে শুরু করলো। বিনয় আর পূজা কি একটা কথা বলতে বলতে আগে হাঁটছিল, আর একটু দূরত্ব বজায় রেখে পেছনে হাঁটছিল রাহুল আর কেতকী। হঠাৎ কেতকী জিজ্ঞেস করলো, এই রাহুল, ওই সোনালি বলে মেয়েটার কি হলো? রাহুল একটু হতাশ হয়ে বলল, ওই কেসটা আরো ফলস হয়ে গেছে। সোনালির একজন প্রেমিকা আছে, ও আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি আর ও যেই ডেটটায় গেছিলাম সেটা রোম্যান্টিক ডেট না। কোনো ব্যাপার না, একটু লাথি খেয়ে গেছি, কিন্তু তাড়াতাড়ি সামলেও নিয়েছি। এই শুনে কেতকী থমকে দাঁড়িয়ে পড়ল। কেতকী দাঁড়িয়ে পড়েছে দেখে রাহুলও দাঁড়িয়ে পড়ল। এরপর কেতকী রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোর এটা নিয়ে একটু হলেও মন খারাপ হয়েছে সেটা আমি জানি। আমি সব সময় তোর জন্য আছি, যে কোনো দরকারে আমায় বলিস। এবার রাহুল একটা অন্যরকম জিনিস করল। ও প্রথমে কেতকীর গালে একটা চুমু খেল, তারপর বলল, মাঝে মাঝে মনে হয় তুই আছিস বলেই আমি আছি। এই বলে রাহুল আবার হাঁটতে শুরু করল। কেতকী যে লজ্জায় এবং আনন্দে লাল হয়ে গেছে সেইটা রাহুল লক্ষ্য করল না। যখন বিনয়, রাহুল, পূজা আর কেতকী কফি হাউসে ঢুকলো, ওরা দেখল উষা আর নিরুপম ওখানে আগে থেকেই বসে আছে। এরপর এই গল্পে কি হলো সেটায় আমি আসছি, তবে তার আগে একবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কারণ উষা আর নিরুপম, যাদের মধ্যে প্রথম জন বাথরুমে নিজেকে লুকিয়ে রেখেছিল,
আর দ্বিতীয় জন প্রেমিকার সামনে বসেছিল এবং যার গলায় একটা লাভ বাইট ছিল, যেটা ওর প্রেমিকার উপহার না। এই অসম্ভব কঠিন পরিস্থিতি থেকে ওরা শটান কফি হাউসে কি করে চলে এলো? আর বর্ণালীও বা গেল কোথায়? এইগুলো তো আপনাদের বলাই হয়নি। তাই আপাতত আমি একটু পেছন থেকে বলতে শুরু করছি। আমরা ফিরে যাই নিরুপমের বাড়িতে। নিরুপম নিজের ঘরের আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বারবার ওর গলার ওপর ওই লাল দাগটা দেখছে। বিছানায় বসে আছে বর্ণালী, আর অভাগার মতো অন্য ঘরের বাথরুমে লুকিয়ে আছে উষা। বর্ণালী আবার নিরুপমকে জিজ্ঞেস করল, কিন্তু এইবার তার গলার স্বর একটু গম্ভীর। তোর গলায় ওই লাল দাগটা কিসের নিরুপম? নিরুপমের উপস্থিত বুদ্ধি কাজে এলো। সে উত্তর দিল, আর বলিস না, উল্টো দিকের ফ্ল্যাটে একটা কুকুর আছে। আজকে সকালে ওই বান্তি কাকিমাদের ফ্ল্যাটে গিয়েছিলাম মায়ের একটা জিনিস আনতে। ওদের কুকুরটা গলায় থাবা বসিয়ে দিয়েছে, তাই এই অবস্থা। আগে খেয়াল করিনি। এর উত্তরে বর্ণালী বলল, ওরে বাবা, তা এই সহজ কথাটা বলতে এতটা সময় লাগালি কেন? নিরুপম মনে মনে ভাবল, এত বড় মিথ্যে কথাটা চট করে বানিয়ে বলে দিলাম, এটা যে তুই এত তাড়াতাড়ি বিশ্বাস করে নিবি সেটা আমি ভাবতে পারিনি। কিন্তু স্বাভাবিকভাবেই মুখে এটা বলল না। বর্ণালীর কথা শুনে নিরুপম জবাব দিল, কি হয়েছে সেটাই মনে করার চেষ্টা করছিলাম। আলাদা করে তো ব্যথা নেই, তাই বুঝতে পারিনি। বুঝেছি, এবার তাহলে আমাকে একটা গান শোনা। নিশ্চয়ই। গিটারটা হাতে নিয়ে নিরুপম একটা ইংরেজি প্রেমের গান ধরল। গান চলাকালীন নিরুপম দেখল যে বর্ণালী আস্তে আস্তে ওর কাছাকাছি চলে আসছে। হঠাৎ বর্ণালী নিজের হাতটা গিটারের স্ট্রিংগুলোর ওপর রাখল। নিরুপম এই দেখে গান গাওয়া বন্ধ করে দিল। তারপর কিছু বোঝার আগেই ওর ঠোঁটের ওপর বর্ণালী নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। নিরুপম খানিকটা বাধ্য হয়ে এবং জোর করেই চুমুটা খেলো। সে তো আর বর্ণালীকে বোঝাতে পারবে না যে কেন তার এখন চুমু খেতে ইচ্ছে করছে না। বর্ণালী চুমু খাওয়ার মাঝখানে ফিস ফিস করে নিরুপমের কানে বলল, আজকাল তো আমাদের এরকমভাবে কাছাকাছি আসা প্রায় বন্ধ হয়ে গেছে। তোর বাড়ি তো ফাঁকাই থাকে না, আর আমার মায়ের আগের বছর রিটায়ারমেন্ট হওয়ার পর আমার ফাঁকা ফ্ল্যাটটাও আর ফাঁকা নেই। আজকে কতদিন পর তোর বাড়িতে এলাম আমি, তাই কোনো ভাবনা চিন্তা না করেই তোকে চুমু খেয়ে নিলাম। এই শুনে নিরুপম হেসে উঠল, কিন্তু এই হাসির অভিনয় করতে তাকে যে কতটা কষ্ট করতে হয়েছে সেটা একমাত্র ও নিজেই জানে। নিরুপম মনে মনে ভাবল, এদিকে তো বর্ণালী উত্তেজিত হয়ে পড়েছে। ও যে শুধু চুমুতেই থেমে যাবে এমন তো একেবারেই মনে হচ্ছে না। আর অন্যদিকে ও ঘরের বাথরুমে উষা যে কি করছে একা ভগবানই জানে। কিছু একটা করে এই বিটকেল পরিস্থিতি থেকে নিস্তার পেতেই হবে। চল এবার তাহলে সত্যি কফি হাউসে যাওয়া যাক। এই শুনে উষা আবার সেই দুষ্টু মিষ্টি হাসিটা হাসল আর বলল, তার আগে শেষ একবার তোর ঘরে চল। আবার 15 মিনিট, তারপরই আমরা কফি হাউসে চলে যাব। নিরুপম মনে মনে ভাবল, আমি যে কি করছি কিছুই বুঝতে পারছি না। কে যে আসল প্রেমিকা আর কে যে নকল প্রেমিকা সব গুলিয়ে যাচ্ছে। মির্চি বাংলা অরিজিনালস,
আসল গল্পের আড্ডা।